পাওয়ার আশা করে লাভ নেই, বরঞ্চ আমরা যদি শিখতে পারি, কমন পাওয়ার আশা করে লাভ নেই, আমরা যদি শিখতে পারি যে কিভাবে। আসসালামু আলাইকুম, আমি সামিউল আজম। আজকে আপনাদের ক্লাসটি শুরু করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক রিটেনের, আপনারা জানেন, সেটা হচ্ছে যে প্যাসেজ। প্যাসেজের উপর যে মার্কসটা থাকে সেটা বেশ ভালো অ্যামাউন্টের একটা মার্কস। একই সাথে সেটা পাওয়াও খুব সোজা যদি একটি সিস্টেমেটিক্যালি অ্যাপ্রোচে আমরা আগাই। হ্যাঁ, এবং আপনারা সবাই জানেন যে ইংলিশে ভালো মার্কস তোলা ম্যান্ডেটরি খুব ম্যান্ডেটরি পরীক্ষায় ভালো করার জন্য, ওভারঅল ভালো করার জন্য এটা মার্কস তোলা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই জায়গাটিতে আমাদের একটা প্রয়াস থাকবে আজকে। আচ্ছা, দেখেন, একটা প্যাসেজ আমরা আজকে পড়বো। এক প্যাসেজটি পড়ার পর প্যাসেজটা কি বলছে, কিভাবে বলছে, সবকিছু আমরা জানবো। জানার পর আমি এই প্যাসেজ ভিত্তিক যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর অ্যান্সার কিভাবে দিতে হয় সেটি আপনাদের শিখাবো। আমি কি আপনাদের কাছে স্পষ্ট কিনা, মানে আমার কথা সবাই শুনতে পাচ্ছেন কিনা, একটু আমাকে একটু কাইন্ডলি জানাবেন আপনারা। একজন দুজন জানাইলেই হবে ভাই যে আমার স্পষ্ট। কথা শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ওকে, আমরা তাহলে শুরু করছি। দেখেন, প্যাসেজ এক্সাম্পলের প্রথমে আমরা একটা প্যাসেজ দেখবো। আমাদের একটা প্যাসেজ দিবে, সেই প্যাসেজের উপর আমাদের কিছু থিমেটিক কোশ্চেন দিবে, তাই না? 10টা থিমেটিক কোশ্চেন দিবে। এবং এই যে থিমেটিক কোশ্চেন গুলা, এই কোশ্চেন গুলার পর আরো একটা জিনিস দেবে, সামারি দেবে। ঠিক আছে, থিমেটিক কোশ্চেনের সাথে সাথে আমাদের কিন্তু একটা সামারিও দেয়। সুতরাং আমাদের এই জায়গাটায় বুঝতে হবে যে কোশ্চেনটা কিভাবে আমরা করব। আচ্ছা, আমরা সব সময় চিন্তা করব যে প্যাসেজটা যখন আমি পড়বো, শুধুমাত্র সুপাঠ্যের মতো পড়বো না। মানে প্যাসেজটা শুধুমাত্র পড়ার জন্য পড়বো না, আমার একটা প্রয়াস থাকবে প্যাসেজের উপর কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমাকে যে করে হোক বের করতে হবে, তাই না? সো এটা যদি আপনারা করতে চান, তাহলে কিন্তু শুরু থেকেই প্রশ্নগুলো মাথায় রাখতে হবে, তাই না? আপনি যদি প্রশ্ন মাথায় না রাখেন, সাথে শুধুমাত্র উত্তরগুলো ট্রাই করতে থাকেন, তাহলে কিন্তু মানে একবার প্যাসেজ পড়ার পর আবার আশা লাগবে আপনার প্যাসেজে, কিন্তু সেটা কিন্তু মানে সময় সাপেক্ষ একটা বিষয়। সুতরাং শুরুতেই, একটা প্যাসেজের শুরুতেই আপনার প্যাসেজটা না পড়ে প্রথমে নিচে চলে যাবেন। প্যাসেজের নিচে যে কোশ্চেন গুলো, সেই কোশ্চেন গুলো একটু পড়বেন। দেখেন, আমি প্রথমেই কোশ্চেনে চলে যাব। দেখেন, 1 নম্বর কোশ্চেন করছেন, হোয়াট ইজ দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট। প্রথমেই আমি বলতেছি যে শুরুতেই কোশ্চেনে চলে যাবেন, প্যাসেজ কি সেই সম্পর্কে আপনি আস্তে করে পাশে একটা কি সম্পর্কে এরকম লিখে লিখতে পারেন বাংলায়। আচ্ছা, এরপরে লিখলেন, ডিসক্রাইব দ্য রিলেশন এমং পপুলেশন, ডেভেলপমেন্ট এন্ড গ্রোথ অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। মানে জনসংখ্যার, ডেভেলপমেন্ট, গ্রোথ, এই তিনটার মধ্যে সম্পর্ক। আপনি এরকম আস্তে করে তিনটার উপর তিনটা গোল্লা দিয়া সম্পর্ক লিখে ফেললেন, যে তিনটার মধ্যে সম্পর্ক বের করতে পারছে। 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে, হোয়াট ইজ দ্য সায়েন্টিস্ট কালাম ওরিড অ্যাবাউট। মানে কালাম ওরিড অ্যাবাউট, এরকম একটা চিহ্ন দিতে। সায়েন্টিস্ট ওরি করছে কোনো একটা বিষয়, সেই বিষয়টা কি নিয়ে সেটিও জানতে চাইছে থিমেটিক প্রশ্নে। 4 নম্বর কোশ্চেনটা দেখেন, massive burning of world's coal reserves may lead to a worldwide ecological disaster because coal burning emits the highest amount of carbon in the atmosphere. মানে সারা পৃথিবীতে যে কোল রিজার্ভস গুলা যে বার্নিং হচ্ছে, যে মানে জীবাশ্ম জ্বালানি হিসেবে ব্যবহার করতেছে, এগুলো বড় ধরনের বিপর্যয় তৈরি করবে, কারণ এগুলো কার্বনের সবচেয়ে বড় উৎস। আমরা কি এই ভিউটা সাপোর্ট করি কিনা, এক্সপ্লেন ওয়াই নট। ঠিক আছে, সাপোর্ট করি কিনা, আর সাপোর্ট করলে কেন, বুঝতে পারতেছেন উত্তরটা কি হবে, যে আমরা সাপোর্ট করি ভিউটা, এবং এটার যে কি জন্য সেটা প্যাসেজ ভিত্তিক অ্যান্সার দিতে হবে। 5 নম্বর কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই দ্য পটেনশিয়াল ডেঞ্জার অফ নিউক্লিয়ার এনার্জি। পারমাণবিক শক্তির যে মানে ইয়া হইতে পারে, পটেনশিয়াল ডেঞ্জার, সম্ভাবনা, যে বিপদের যে সম্ভাবনা আছে পারমাণবিক শক্তি থেকে, সেটা বলতে আমি আসলে কি বুঝি। 6 নম্বর, হোয়াট অ্যাকর্ডিং টু মিস্টার কালাম ইজ দ্য সলিউশন অফ ফিউচার এনার্জি ক্রাইসিস। এই যে ফিউচার এনার্জি ক্রাইসিসের উপর আপনার লাল দাগ দিবে বা একটা কালো দাগ দিবে, মানে এইটা সলিউশনটা কি, সলিউশনের উপর দিয়ে একটা তীর চিহ্ন এঁকে দিবেন। তাহলে দেখেন, এই পুরো কোশ্চেনটা দেখেই বুঝতেছে যে সলিউশন চাইতেছে ফিউচার এনার্জি ক্রাইসিসে। জি নাম্বার, হোয়াট ডু ইউ থিঙ্ক পিপল শুড লুক ফর রিনিউয়াল এনার্জি। মানে রিনিউয়াল এনার্জির জন্য পিপলের, মানে মানুষদের কি করা উচিত, জাস্টিফাই ইউর অ্যান্সার। আচ্ছা, হোয়াট ডিড মিস্টার কালাম সাজেস্ট অ্যাবাউট ওয়াটার ফর ফিউচার জেনারেশন। ভবিষ্যৎ জেনারেশনের কি আরেকটা সমস্যা, পানি নিয়ে কথা বলতেছে, তাই না? পানি দিয়ে একটা তীর চিহ্ন দিয়া এটা দিবেন। তার মানে হচ্ছে ওয়াটারের ফিউচার জেনারেশন ওয়াটার নিয়ে কি চিন্তা করতে পারে সেটার উপর একটা কোশ্চেন করছে। বা 9 নম্বর কোশ্চেন দেখেন,
9 নম্বর কোশ্চেনটা হচ্ছে হোয়াট নলেজ হ্যাভ ইউ লিড অ্যাবাউট দ্য গ্রিন এনার্জি। গ্রিন এনার্জির উপর একটা মানে কালো চিহ্ন দিবেন। এরপরে যে সাজেস্ট এ সুইটেবল টাইটেল, আপনারা সবসময় জানেন একটা প্যাসেজ দেওয়ার পর প্যাসেজের সর্বশেষ কোশ্চেনটা এটাই হয়ে যায়, প্যাসেজের একটা সুইটেবল টাইটেল দেন, তাই না? সো আমি এই যে গোল গোলগুলো প্রথমেই করে নিব। এটা করতে আমার কয় মিনিট যাবে? আমার 3-4 মিনিট যাই যাক, এর কমপক্ষে 3 মিনিট যাবে আপনার। এই 3 মিনিট যাক, সমস্যা নেই। এর ফলে কি হলো, মাথার মধ্যে আপনার ঢুকে গেল যে কি ধরনের কোশ্চেন আসতে পারে। এবং মজার বিষয়, প্যাসেজে এই কোশ্চেন গুলো কিন্তু ধারাবাহিক ভাবে দেওয়া। মানে প্যাসেজের প্রথম 5 লাইনের মধ্যে হয়তো এটা পেয়ে যাবেন, দ্বিতীয় 5 লাইনে হয়তো এটা পাবেন, তৃতীয় 5 লাইনে এটা পাবেন, মানে এরকম মোটামুটি 5-6 লাইনের মধ্যে এরকম পর পর পেতে থাকবেন। অর্থাৎ প্যাসেজের যে কোশ্চেন গুলো করে, কোশ্চেন গুলো সবসময় কিন্তু ক্রোনোলজিক্যালি করে, অর্থাৎ এইটার পরে এইটা, ওইটার পরে এইটা, ঠিক আছে? সো আপনারা কি করবেন, আপনারা এরপরে চলে যাবেন প্যাসেজে। মাথার মধ্যে কোশ্চেন গুলো থাকলো আপনার, প্যাসেজটা কি বিষয়, পপুলেশন ডেভেলপমেন্ট গ্রোথের মধ্যে সম্পর্ক, সায়েন্টিস্ট কালাম কি নিয়ে ওরি করছে, ওকে। এরপর আপনি উপরে চলে গেলেন, এখন প্যাসেজটা পড়া শুরু করেন। দেখেন আমরা যেহেতু সবাই একসাথে পড়ছি, কারো পড়ার স্পিড কম, কারো পড়ার স্পিড বেশি, এই জন্য আমি আস্তে আস্তে পড়বো, কিন্তু আপনারা কিন্তু আপনাদের শক্তি সামর্থ্য অনুযায়ী পড়বেন। অর্থাৎ যিনি দ্রুত পড়তে পারেন তিনি দ্রুত পড়বেন, যিনি আস্তে পড়তে পারেন তিনি আস্তে পড়বেন, ঠিক আছে? এটা নিয়ে কিন্তু কোনো প্যারা নেই, ঠিক আছে? যার যার মতো করে শেষে পড়বেন। ওকে, আমি প্যাসেজের শুরুটা শুরু করি। ইন্টারন্যাশনালি accredited space scientist and former Indian president, widely known as Missile Man of India, Dr. Abul Pakir Joinul Abidin Abul Kalam Azad। দেখেন, আবুল এপিজে, আমরা সবসময় পড়ি না এপিজে আবুল কালাম আজাদ, তো এপিজে পুনরুক্ত হয়েছে আবুল পাকির জয়নুল আবেদিন আবুল কালাম আজাদ। কি বিশাল নাম, তাই না? আরিফিন সিদ্দিকী, বড় নাম। আচ্ছা, তো শুরুতেই বুঝতে পারলাম যে প্যাসেজটায় আবুল পাকির জয়নুল আবেদিন আবুল কালাম আজাদের কিছু কথা শুরুতেই বলা আছে। আচ্ছা, বলা হয়েছে যে তিনি একজন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একজন মহাকাশ বিজ্ঞানী এবং ইন্ডিয়ার প্রেসিডেন্ট পরবর্তীতে ছিলেন, এবং তাকে মিসাইল ম্যানও বলা হতো ইন্ডিয়ার। অ্যাড্রেস দ্য ডেলিগেটস অফ দ্য স্পেস সামিট অন জানুয়ারি 4, 2003, designed as part of the 19th Indian Science Congress, which is organized by ISRO and Bangalore University। মানে ইসরো এবং ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি 2003 সালের 4 জানুয়ারি একটা স্পেস সামিটের আয়োজন করছে, যেখানে আবুল পাকির জয়নুল আবেদিন একটু অ্যাড্রেস করছে সবাইকে। এখন তার মানে বুঝতে পারতেছেন যে প্যাসেজটা ওই অ্যাড্রেসের উপর ভিত্তি করে কিছু লেখা, রাইট? তাই না? আচ্ছা, প্রথম কোশ্চেনটা কিন্তু এইটাই ছিল যে অ্যাড্রেস, মানে প্রথম যে কোশ্চেনটা, সে কোশ্চেনটা ছিল এটা যে কি নিয়ে লেখা হয়েছে আমাকে একটু বলেন, ঠিক আছে? সো আপনাদের কিন্তু ওইটাই বের করার কথা ছিল। ওকে, আপনারা এরপর যদি যান, এরপর যদি আপনারা একটু যান, দেখেন 2 নম্বর লাইনটা বলছে ইন দ্য স্পেশাল সেশন, ইন দ্য স্পেশাল সেশন কি বলছে এখানে, the president delivered the lecture entitled Vision for the Global Space Community, Prosperous, Happy and Secure Planet Earth। দ্বিতীয় লাইনটা বলছে ইন দ্য স্পেশাল সেশন, এই বিশেষ সেশনে দ্য প্রেসিডেন্ট ডেলিভার্ড হিজ লেকচার, প্রেসিডেন্ট তার মানে বক্তব্যটি দিলেন, যেটার শিরোনামটি ছিল এরকম, ভিশন ফর দ্য গ্লোবাল স্পেস কমিউনিটি, বৈশ্বিক বৈশ্বিক মহাকাশ যে মিলন মেলা, সেই মিলন মেলার একটা ভিশন তিনি করতেছে। স্পেস কমিউনিটি মানে সবাই মিলে, যারা যারা স্পেসে মহাকাশ পাঠিয়েছে, স্পেস বিষয়ে যারা কর্মকাণ্ড করে পৃথিবীর, সবাইকে নিয়ে একটা অ্যালায়েন্স, ভিশন ফর দ্য গ্লোবাল স্পেস কমিউনিটি, প্রসপেরাস, হ্যাপি এন্ড সিকিউর প্ল্যানেট আর্থ। মানে হচ্ছে প্রসপেরাস মানে কি বলেন তো? প্রসপেরাস মানে হচ্ছে উন্নত, সুখী, এবং সিকিউর মানে সুরক্ষিত পৃথিবী। সুতরাং বলা হচ্ছে যে তিনি যে অ্যাড্রেসটা দিয়েছেন, মানে অ্যাড্রেস মানে হচ্ছে মানে যে বক্তৃতাটা দিয়েছেন, সে বক্তৃতার তার মূল যে প্রবন্ধটি, সেটার এন্টাইটেল ছিল এরকম যে একটা বৈশ্বিক মহাকাশ অংশীদারিত্ব বা মহাকাশ কমিউনিটি বা সংঘ, যার মাধ্যমে একটা সুন্দর, সুখী, সমৃদ্ধ প্ল্যানেট তৈরি করা হবে, তাই না? ওকে, তাহলে দেখেন আমি সেটা পেয়ে গেলাম যে কি নিয়ে অ্যাকচুয়ালি কথাটা হচ্ছিল। আচ্ছা, এরপর দেখেন পরের লাইনটা দিয়েছে দ্য লেকচার এনকম্পাসড, একটা লাইন আপনারা পেলেন এনকম্পাসড। এনকম্পাস শব্দটার মানে কি বলেন তো? দ্য লেকচার এনকম্পাস, এনকম্পাস মানে কতটুকু কভার করে, মানে লেকচার কি কি বিষয় নিয়ে, সেটা আমরা ভালো একটা ওয়ার্ডে বলতে পারি এনকম্পাসড। The lecture encompassed aspects related to growth of technologies and human impact, society and economic growth,
transformation of the human society into a knowledge-based society, environment, ecology, water, and mineral resource as the world moves to a knowledge-based society, and finally, ensuring a prosperous, happy, and secure planet Earth. দেখেন অনেক বড় লাইন, তো আমরা ভেঙে ভেঙে ইয়া করি, অনুবাদ করি। এই বক্তব্যটি কোন কোন জিনিস নিয়ে ছিল সেগুলো হচ্ছে গ্রোথ অফ টেকনোলজি অ্যান্ড হিউম্যান ইম্প্যাক্ট, মানে প্রযুক্তির বিকাশ এবং মনুষ্য সমাজের উপর সেটার ইম্প্যাক্ট বা প্রভাব, সোসাইটি সমাজ, ইকোনমিক গ্রোথ অর্থনৈতিক প্রবৃদ্ধি, ট্রান্সফরমেশন অফ দ্য হিউম্যান সোসাইটি ইন্টু এ নলেজ বেসড সোসাইটি, মানে নলেজ বেসড সোসাইটি আপনারা জানেন যে জ্ঞান নির্ভর যে সমাজ সেটির দিকে মানব সমাজের যে অগ্রযাত্রা, এনভায়রনমেন্ট মানে পরিবেশ, ইকোলজি বাস্তুসংস্থান, পানি এবং মিনারেল রিসোর্স মানে হলো আপনারা জানেন যে জ্বালানি সম্পদ। অ্যাজ দ্য ওয়ার্ল্ড মুভস টু এ নলেজ বেসড সোসাইটি, যেহেতু সারা পৃথিবী একটা বিজ্ঞান সমৃদ্ধ বা জ্ঞান সমৃদ্ধ সমাজের দিকে আগাচ্ছে, এবং ফাইনালি মানে শেষমেশ এনশিওরিং এ প্রসপারাস, হ্যাপি এন্ড সিকিউর প্ল্যানেট, মানে এগুলোর মাধ্যমে এটার মাধ্যমে একটা সুখী, সমৃদ্ধ এবং নিরাপদ পৃথিবী গড়ে তোলা। ঠিক আছে, তো এই লাইনটা বুঝলেন, বড় লাইন, কিন্তু একটু ভাগ ভাগ করে বিশ্লেষণ করলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন লাইনটা কি বলতে চাচ্ছে। মনে রাখবেন এগুলো কিন্তু বঙ্গানুবাদ না, মানে আপনারা একদম প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে হবে এমন না, আপনার থিমটা বুঝতে হবে যে ওই লাইনটার থিমটা কি। এরপর তিনি আরো বলতেছেন, হি অলসো আনভেইলড। আনভেইল শব্দটার মানে কি? আনভেইল শব্দটার মানে হচ্ছে উন্মোচন করা। তিনি আরো উন্মোচন করলেন ইস্যুস লাইক, কোন ধরনের ইস্যুগুলো, যেমন ডিনামিক্স অফ টেরোরিজম এন্ড এনার্জি, ওয়াটার নিডস ফর দ্য ফিউচার জেনারেশন, এখানটা কমা হবে। তিনি এমন এমন জিনিস নিয়ে আলোচনা করছেন সেগুলোর মধ্যে ছিল যে সন্ত্রাসবাদের যে বিস্তার এবং শক্তি এবং পানির প্রয়োজন, যেটি ভবিষ্যৎ পৃথিবীর জন্য যে শক্তি এবং পানির প্রয়োজন এবং সন্ত্রাসবাদের যে গতি প্রকৃতি, সেটি নিয়েও তিনি আলোচনা করেছেন। একজন প্রেসিডেন্টের কিন্তু অনেক বিষয় নিয়ে কথা বলতে হয় একটা স্পিচে। হি লেড দ্য এমফাসিস ফর রিভার নেটওয়ার্কিং ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট টু সলভ দ্য প্রবলেম অফ ড্রাউট অ্যান্ড ফ্লাডস, মানে বলা হচ্ছে এইটা যে খরা এবং বন্যার যে সমস্যাগুলো এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে আছে, সেগুলো সলিউশন করার জন্য, সেগুলো সমাধান করার জন্য তিনি রিভার নেটওয়ার্কিং মানে হচ্ছে নদী বিষয়ক যে সহযোগিতা, সেটা আরো বেশি সংগঠিত, আরো বেশি জোরদার করার জন্য গুরুত্ব ব্যক্ত করে। দেখেন এই উপমহাদেশের অনেক সমস্যাই কিন্তু নদী ভিত্তিক। ভারত বাংলাদেশের মধ্যে অনেক আন্তঃসীমান্ত নদী আছে, পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে অনেক আন্তঃসীমান্ত নদী আছে। এই নদীগুলো নিয়ে নানা ধরনের সমস্যা হয়, এবং আমরা জানি যে এই অঞ্চলের আবহাওয়া এবং জলবায়ুর উপর এই নদীগুলোর প্রভাব অপরিসীম। সুতরাং সেই কথাটাই তিনি এখানে এক লাইনে তুলে আনছেন। এরপরের লাইনে আমরা যাই। হি ফার্দার হাইলাইটেড, তিনি আরো মানে হাইলাইট করলেন বা আরো গুরুত্ব দিলেন, how space technology could be used as a powerful tool for achieving his vision of a prosperous, happy and secure planet Earth, মানে যে স্পেস টেকনোলজি বা মহাকাশ যে প্রকৌশল, সেই প্রকৌশলটা কিভাবে এই একটা সুন্দর সমৃদ্ধ প্ল্যানেট তৈরি করার জন্য একটা পাওয়ারফুল টুল বা একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেই জিনিসটার গুরুত্ব তিনি তুলে ধরলেন। কারণ হচ্ছে তিনি নিজেই তো স্পেস সায়েন্টিস্ট ছিলেন, সুতরাং স্বাভাবিক তিনি সেটার পজিটিভ সাইডটা তুলে ধরবেন। আচ্ছা, ইন দ্য স্পিচের মধ্যে মিস্টার কালাম স্পেশালি এমফাসাইজড আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ম্যানকাইন্ডস ফিউচার এনার্জি ক্রাইসিস, মানে মানব জাতির যে ভবিষ্যৎ জ্বালানি সংকট, সেই জ্বালানি সংকট এর একটা খুব গুরুত্বপূর্ণ দিক তিনি তুলে ধরলেন তার স্পিচের মধ্যে। এরপরে আমরা জানবো যে দিকটা কি ছিল। হি পয়েন্টেড আউট দ্যাট দ্য এরা অফ উড অ্যান্ড বায়োমাস হ্যাজ অলমোস্ট কাম টু অ্যান এন্ড, মানে কাঠ এবং বায়োমাস বলতে কি বোঝাচ্ছে বলেন তো? জীবাশ্ম জ্বালানি। মানে আমরা জানি যে মাটির নিচে বহু বছর প্রাণী এবং গাছপালার অংশবিশেষ পচে পচে কি হয়? তেল হয়, গ্যাস হয়। তো ওইটাই বলতেছে যে কাঠ যেটা আমরা গাছ থেকে নেই এবং বায়োমাস জীবাশ্ম জ্বালানি, তেল গ্যাস, এগুলো প্রায় শেষের দিকে, আসলেই প্রায় শেষের দিকে ফেজ আউট হয়ে যাচ্ছে এগুলো প্রায়। The age of oil and natural gas would soon be over within the next few decades, মানে কয়েকটা দশকের মধ্যে, মানে কয়েক দশক মানে যে 50-60 বছরের মধ্যে এই তেল গ্যাসের যে জগৎটা সেটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তেল গ্যাসের উপর আমরা আর নির্ভর করতে পারবো না, কারণ ওগুলো ফুরিয়ে যাবে, মানে ল্যান্ডে যেগুলো আমরা এই পর্যন্ত পাইছি। ম্যাসিভ বার্নিং অফ ওয়ার্ল্ডস কোল রিজার্ভার,
may lead to a worldwide ecological disaster because coal burning emits the highest amount of carbon in the atmosphere. দেখেন অয়েল গ্যাস শেষ হয়ে যাচ্ছে বলতেছে, কিন্তু কোল বা কয়লা এখনো কিন্তু বিপুল পরিমাণে আছে, সেটা শেষ হইতে অনেক বেশি সময় লাগবে। এখন তেল গ্যাস শেষ হইলো আর আমরা কোল বা কয়লা নির্ভর হওয়া শুরু করলাম, তাহলে কি হবে? আপনারা জানেন যে 1 টন তেলের চেয়ে 1 টন কয়লা পোড়ালে বেশি পরিমাণ যে কার্বন ডাইঅক্সাইড সেটা বাতাসে চলে যায়, সুতরাং সেটা কি পরিবেশের আরো বেশি বেশি ক্ষতি করবে। সুতরাং এই যে তেল গ্যাস শেষ হয়ে যাবে কয়েক দশকে, এটা যেমন একটা সম্ভাবনার কথা বলে যে আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করবো না, একই সাথে এই ভয়ের কথাও বলে যে কোল নামক বা কয়লা নামক যে জীবাশ্ম জ্বালানি এখন অনেক পরিমাণে আছে, সেটা ব্যবহার করার প্রবণতা বেড়ে যেতে পারে। সুতরাং সেইটা হয়ে যেতে পারে ভবিষ্যতের ক্রাইসিসের কারণ। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছেন। ইউক্রেনস বলতেছে ফর্মার সোভিয়েত ইউনিয়ন, ইউক্রেনস চেরনোবিল ডিজাস্টার ইন 1986, 1986 সালে ইউক্রেনের যে চেরনোবিল বিপর্যয় ঘটলো, হ্যাজ এক্সপোজ দ্যাট, এটা জানিয়েছে যে নিউক্লিয়ার এনার্জি ক্যান বি পটেনশিয়ালি ডেঞ্জারাস টু। আমরা আমরা যে রিনিউয়েবল এনার্জির কথা বলি তার মধ্যে কিন্তু নিউক্লিয়ার এনার্জি চলে আসে। আমরা বলি নিউক্লিয়ার এনার্জি সেফ, নিউক্লিয়ার এনার্জি ক্লিন। সুতরাং সেটার সমস্যাটা তুলে আসছে এই লাইনটার মধ্যে, যে চেরনোবিল নামক যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল, সরি, সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের একটা ডিজাস্টার হয়েছিল 1986 সালে। এবং এই 86 সালের যে বিপর্যয়, সেই বিপর্যয়ের ফলে এই যে একটা মাত্র যে ভালো ক্লিন এনার্জি ছিল আমাদের হাতে, সেই সেই ক্লিন এনার্জির একটা বাজে দিকও তুলে আসছে, ফলে এটা একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সো অ্যাকর্ডিং টু কালাম, তাই কালামের মধ্যে দ্য অনলি সলিউশন দ্যাট ম্যানকাইন্ড ক্যান লুক টু is the massive use of solar energy in future because it has some advantages over other forms of renewable energy. সুতরাং মানবজাতির হাতে এখন সোলার এনার্জিটাই সামনে খুব আশা জাগা নিয়ে একটা জিনিস হচ্ছে, কারণ অন্যান্য যে রিনিউয়েবল এনার্জি সেগুলোর তুলনায় এটির বিশেষ সুবিধা আছে। পরের লাইনটা বললে আমরা আরো ক্লিয়ার হবো। নাও ওয়াই হ্যাজ কালাম পুট সো মাচ ইম্পর্টেন্স টু দ্য ইস্যু অফ এনার্জি। তো প্রশ্ন হচ্ছে যে কালাম কেন এনার্জি বিষয়ক যে ইস্যুটা, এনার্জি বিষয়ক যে আলোচনাটা, সেটাই কেন বেশি গুরুত্ব দিচ্ছেন। The energy source have always been a major factor of change through history. মানে ইতিহাসের বাঁক বদলের বিভিন্ন জায়গায়, ইতিহাসের বাঁকে বাঁকে আমরা যদি মানে একটু হিস্ট্রিটা ঘাঁটি, তাহলে দেখবো যে এনার্জি সোর্স এটা সবসময়ই মানে ইতিহাসের বাঁক বদলের কারণ হয়েছে। এনার্জি সোর্স বা শক্তির উৎস নিয়ে আসলে সারা পৃথিবীর ইতিহাস বিভিন্নভাবে বিভক্ত হয়েছে, বিভিন্নভাবে চেঞ্জ হয়েছে। The world's petroleum consumption has increased from annually 3 billion barrels in 1930 to annually 50 billion barrels today. সারা পৃথিবীর যে পেট্রোলিয়ামের চাহিদা সেটি 1930 সালে ছিল 3 বিলিয়ন, বর্তমানে সেটা 50 বিলিয়ন ব্যারেল প্রতিদিন। ইন দ্য নেক্সট কোয়ার্টার সেঞ্চুরি, আগামী 25 বছর, কোয়ার্টার সেঞ্চুরি মানে এক সেঞ্চুরির কোয়ার্টার বা 4/1 মানে 25 বছর, আগামী 25 বছরে দ্য ওয়ার্ল্ডস পপুলেশন ইজ এক্সপেক্টেড টু বি অ্যাবাউট 8 বিলিয়ন, মানে আশা করা যাচ্ছে যে 8 বিলিয়ন হবে সারা পৃথিবীর জনসংখ্যা, which is 30% higher than today, আজকের চেয়ে 30% বেশি। Developing countries will grow their economies about 2 times faster than industrial countries. ডেভেলপিং কান্ট্রি মানে উন্নয়নশীল দেশগুলো, উন্নত বা ইন্ডাস্ট্রিয়ালাইজড মানে হচ্ছে যে শিল্প কারখানা সমৃদ্ধ দেশগুলোর তুলনায় 2 গুণ বেশি গতিতে ইকোনমি গুলো গ্রো করতেছে। গ্লোবাল ইকোনমিক গ্রোথ ইজ এক্সপেক্টেড টু কন্টিনিউ এট 3% এভরি ইয়ার, প্রতি বছর 3% হারে পুরো গ্লোবাল ইকোনমিটা করবে, মানে বৃদ্ধি পাবে। মানে এই বছর যদি ইকোনমির সাইজ থেকে 100 টাকা, আগামী বছর হবে 103 টাকা, পরের বছর হবে 209-10 টাকা, এরকম আর কি 3% করে বাড়তেছে। কনসিকুয়েন্টলি the global demand for energy will grow at about 1.7% per year on an average. মানে ইকোনমি বাড়তেছে 3% হারে, কিন্তু যে পাওয়ারের চাহিদা বা শক্তির চাহিদা সেটা 1.7% হারে বাড়তেছে। It indicates a 50% rise of energy consumption by 2030, মানে 2030 সালের মধ্যে প্রায় 50%, হ্যাঁ, যে মানে শক্তির কনজাম্পশন সেটা বেড়ে যাবে। If the world's daily petroleum consumption is 220 মিলিয়ন ব্যারেল নাও, এখন যদি দৈনিক প্রায় 220 মিলিয়ন ব্যারেল হয় আমাদের পেট্রোলিয়ামের চাহিদা, ইট উইল রাইজ টু 335 মিলিয়ন ব্যারেল বাই দ্যাট টাইম, তখন এটা 335 মিলিয়ন ব্যারেল হবে।
মানে কিভাবে বেড়ে যাচ্ছে, ইকোনমি তো বাড়তেছে কিন্তু তার সাথে কিন্তু আমাদের কনজাম্পশনও বাড়তেছে। কনজাম্পশন বাড়লে কি হইতেছে, পেট্রোলিয়ামের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, যেটা আমাদের প্রতিনিয়ত পোড়াইতে হবে। The present reserve of hydrocarbon energy resources is limited and it will not be sufficient to meet the future energy challenges of the world. পৃথিবীর বর্তমান যে হাইড্রোকার্বন শক্তি উৎস সেটা লিমিটেড, সেটা সংক্ষিপ্ত বা সুনির্দিষ্ট। ইট উইল নট বি সাফিসিয়েন্ট টু মিট দ্য ফিউচার এনার্জি চ্যালেঞ্জেস, মানে ভবিষ্যতের যে জ্বালানির যে চ্যালেঞ্জ গুলো আসবে সেটা মেটাতে এটা খুব একটা মানে হবে না, ভালো হবে না। The bottom line of Kalam's speech indicates that concern of mankind in the 21st century, মানে তার যে বটম লাইন তার স্পিচের সেটা ছিল, সেটা আমি যদি একবারে এক লাইনে বলতে চাই সেটা হলো ভবিষ্যতের পৃথিবীর যে মানব সভ্যতার 21 শতাব্দীর মানব সভ্যতার যে বিবেচ্য বিষয়সমূহ সেগুলো নিয়ে তিনি আলোচনা করছেন। মিস্টার কালাম অলসো টকড, তিনি আরো বলেছেন অ্যাবাউট ওয়াটার ফর ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ জেনারেশনের পানি নিয়ে তিনি কথা বলেছেন। মোর দ্যান 70% অফ আর্থ সারফেস ইজ হ্যাভিং ওয়াটার, মানে সারা পৃথিবীর পৃষ্ঠের 70% কিন্তু পানি আছে, কোনো না কোনো টাইপের পানি, সেটা লোনা পানি হোক, বরফ আকারে পানি হোক, মিঠা পানি হোক, পানি আছে 70%। বাট অনলি 1% ইজ অ্যাভেলেবল অ্যাজ ফ্রেশ ওয়াটার, মানে এর মধ্যে 1% আছে ফ্রেশ ওয়াটার যেটা আমরা খাইতে পারি, বাকি 69% কিন্তু খাইতে পারি না, হ্যাঁ, লবণ বা বিষাক্ত কোনো কারণে। Currently, more than half of the world's 6 billion people is without access to safe drinking water and sanitation. মানে সারা পৃথিবীর যে 6 বিলিয়ন মানুষ বর্তমানে আছে, আপনারা জানেন সারা পৃথিবীতে 600 থেকে 750 কোটি মানুষ আছে, তার অর্ধেক প্রায় 300 কোটি মানুষ এখনো বিশুদ্ধ খাবার পানি এবং যেটাকে বলে যে পরিচ্ছন্নতা থেকে দূরে আছে। 20,000 children are dying every day due to polluted drinking water, more than the total mortality due to cancer, AIDS, wars and accident. মানে ক্যান্সার, এইড, ওয়ার, অ্যাক্সিডেন্ট এইসব দিয়ে যত মানুষ মারা যায় তার চেয়ে বেশি মানুষ মারা যায় প্রতি বছর, যেটার পরিমাণ হচ্ছে 20,000, মানে 20,000 শিশু মারা যায় এই যে বিশুদ্ধ খাবার পানির অভাবে। ওকে, একটা ডাটা দিচ্ছে। বাই দ্য ইয়ার 2025, 2025 সালের মধ্যে, when the world population touches 8 billion, যখন সারা পৃথিবীর জনসংখ্যা 8 বিলিয়ন বা 800 কোটিতে স্পর্শ করবে, as many as 7 billion will be living under conditions moderate, high and extreme water scarcity. এর মধ্যে 7 বিলিয়ন, 8 বিলিয়নের মধ্যে 7 বিলিয়ন মানুষই মডারেট, হাই এবং এক্সট্রিম ওয়াটার স্কারসিটির যে টাইপ, মানে পানির সংকটের মাঝারি, উচ্চ এবং অতি উচ্চ ধরনের পানির সংকটে থাকবে 7 বিলিয়ন মানুষের, মানে 8 বিলিয়নের 7 বিলিয়নই এই সমস্যার মধ্যে থাকবে 2025 সালের মধ্যে। There is a fourfold path towards safe fresh drinking water. Fourfold path মানে 4 ধরনের স্টেপ নেওয়া যেতে পারে বিশুদ্ধ এবং নিরাপদ খাবার পানির জন্য। The first is to redistribute water supply, মানে পানির যে সরবরাহ সেটা রিডিস্ট্রিবিউট করতে হবে, আমার আগের ডিস্ট্রিবিউশনটা ভালো ছিল না। The second is to seek new source, নতুন নতুন উৎস খুঁজতে হবে পানি। The third is to save and reduce demand for water, মানে পানির যে চাহিদা, হ্যাঁ, সেই চাহিদাটা আসলে কমায় ফেলতে হবে যাতে অপচয় না হয়। অনেক ইন্ডাস্ট্রিতে অনেক বেশি পানি ব্যবহার করা যায়, যেগুলো আসলে ভালো যন্ত্র ব্যবহার করলে, ভালো টেকনোলজি ব্যবহার করলে অনেক কম ব্যবহার করা যাবে, এই জিনিসটাই বোঝানো হয়েছে। অ্যান্ড দ্য ফোর্থ এবং চতুর্থটি হচ্ছে ইজ টু রিসাইকেল ইউজড ওয়াটার সাপ্লাই, মানে আমরা যে ওয়াটার ব্যবহার করি, পানি ব্যবহার করি, এরপরে পানিটা রিসাইকেল যদি করি তাহলে কিন্তু আমরা এক পানিতে বারবার ব্যবহার করতে পারবো। রিসাইকেল করলে কোনো স্বাস্থ্য ঝুঁকি নাই, কোনো সমস্যা নেই। অ্যান্ড হেন্স leading industrial countries have taken initiatives to tap alternative energy sources, mainly known as green or renewable energy sources. এবং এই জিনিসগুলো চিন্তা করে উন্নত দেশগুলো কি করছে, অল্টারনেটিভ মানে কি, অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প বিভিন্ন শক্তির উৎসের কথা তারা চিন্তা করছে, তারা সেগুলো নিয়ে কাজ করতেছে, যেমন এনার্জি, গ্রিন এনার্জি, রিনিউয়েবল এনার্জি, এগুলো। ওকে, দেখেন এখন আমি নাম্বার 1 কোশ্চেনে যাই। হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট? প্যাসেজটি কি নিয়ে ছিল? তাহলে বুঝতে পারতেছেন আমরা যে এতক্ষণ প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজে কারো বুঝতে কোনো সমস্যা আছে? আমি একটু আপনাদের আগে জিজ্ঞেস করি যে প্যাসেজ বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা। আমি যতক্ষণ পড়ালাম প্যাসেজ বুঝতে কারো সমস্যা আছে? সমস্যা থাকলে বলতে পারেন। ওকে, আশা করি কারো কোনো সমস্যা হয়নি প্যাসেজ বুঝতে। হ্যাঁ, হাসিব বলেন।
বুঝতেছি যে মানে আমরা যখন প্রথমে তো কোশ্চেনটা পড়ে নিব, হ্যাঁ হ্যাঁ তো পড়ে নেওয়ার পরে যখন প্যাসেজটা পড়বো মানে হ্যাঁ প্যাসেজটা হ্যাঁ পড়ার সময় কি কোশ্চেনের আনসার খুঁজবো নাকি একবার প্রথমে প্যাসেজটা পড়ে নিব? একবারে প্যাসেজ পড়বেন না, আপনি কোশ্চেনের অ্যান্সার গুলো দেখে নেবেন। কিন্তু আমি আপনাদের এখানে বোঝাই নাই, কারণ হচ্ছে কি এখানে অনেকেই ব্যাপারটা ওইভাবে ধরতে পারবে না। ঠিক আছে, এই জন্য আমি পুরাটা একবার পড়ে গেছি। কিন্তু আপনাদের প্রতি ওই জন্যই পরামর্শ যে কোশ্চেনটা আপনি পড়বেন, এরপরে যখনই প্যাসেজে যাবেন মাথায় থাকবে, কিন্তু আপনি লিখবেন না। কিন্তু মানে আপনি যদি লিখতে যান তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। কারণ আমি যে বললাম যে কোশ্চেনের অ্যান্সার থাকবে, এখন আপনি লেখা শুরু করলেন, ধরেন দেখা গেল প্যাসেজের শুরুর দিকে ওই কোশ্চেনটার অ্যান্সার একটু আছে শুরুর দিকে, একটু আছে মাঝের দিকে। তো আপনি যদি লেখা শুরু করেন তাহলে তো একটা বিপদ। কারণ শুরুরটা দেখে আপনি লিখে ফেলছেন, আপনার মাথায় তো আর ওইটা নাই, মাথা থেকে আউট করে দিচ্ছেন যে এই কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে ফেলছি। কিন্তু পরের 3-4 লাইন পরে হয়তো দেখা গেলো একটা জায়গায় ওই কোশ্চেনের আরেকটু অ্যান্সার দেওয়া, তাই না, হইতেই পারে। সো তখন তো সমস্যা। সো আপনি মাথায় নিয়ে যাবেন, কিন্তু শুরুতেই লিখবেন না। আপনি যেটা করবেন দাগাবেন। আমি যে এতক্ষণ এই যে দাগাইলাম না, এই জন্যই দাগাইছি। লাল কালি দিয়ে যে দাগ দিছি, এদিক দিয়ে দাগ দিছি, ওই দিক দিয়ে দাগ দিছি, এই জন্যই দাগাইছি। ব্যাপারটা কি বোঝা গেছে? হইতে পারে এইভাবে যে বুঝতে আপনার এ নাম্বার কোশ্চেনের অ্যান্সার শুরুতে আপনি পেয়ে গেছেন, কিন্তু ওইটার একটু অংশ ভিতরে আরো আছে, আপনি ওইটা দেন নাই, আপনি লিখে ফেলছেন। কারণ ওই যে মাথায় আছে যে কোশ্চেনের অ্যান্সার আমি লিখে ফেলবো শুরুতেই, বেশি ঝামেলায় যাব না, বেশি পড়াপড়িতে যাব না। এই জন্য যেটা করতে হয়, কোশ্চেনের অ্যান্সার মাথায় নিতে হয় এবং প্যাসেজে যাইতে হয়, কিন্তু যে সাথে সাথে লিখতে হয় না, পুরাটা একবার পড়তে হয়। ঠিক আছে, এবং মাঝে মাঝে দাগ দিয়ে রাখতে হয়, মাথার মধ্যে রাখতে হয় যে ওই কোশ্চেনটার অ্যান্সার বোধ হয় এখান থেকে, বোধ হয় এখান থেকে, একটু দাগ দাগ দিয়ে রাখতে হয়। এটাই দেখাচ্ছি আপনাদের, হ্যাঁ, কিভাবে জিনিসটা আসবে। দেখেন, হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার অ্যান্সার তো টোটাল প্যাসেজটা না পড়ে আপনি বুঝতে পারতেছেন না, তাই না? মানে শুরুর 2 লাইন পরে বুঝবেন না, শুরুতে মনে হবে যে আবুল কালাম আজাদ শুধুমাত্র বলছে তার অ্যাড্রেসটা নিয়েই হয়, পরে দেখা গেলো যে না, শুধু অ্যাড্রেসটা, এটা এইভাবে অ্যান্সার দিলেই হয় না, ভিতরে আরো কিছু বিষয়, জটিল জটিল বিষয় আছে যেগুলো না অ্যান্সার দিলে আমি আসলে বুঝবো না, আমার কাছে মনে হবে যে অ্যান্সারটা ক্লিয়ার না। তো আপনারা হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, এই জিনিসটার অ্যান্সার এইভাবে দিতে পারেন: দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট a speech by former president of India and renowned space scientist আবুল পাকির জয়লাবুদ্দিন। এখানে কিন্তু টোটালটাই লিখবেন, তার নাম শুধু আবুল কালাম আজাদ লিখেন না। ঠিক আছে, যে প্যাসেজ অ্যাবাউট এর মধ্যে কারণ নাম যদি ফুল দিতে হবে, কোনো সময় ডাক নাম অর্ধেক নাম ব্যবহার করা যাবে না। সো কথাটা এইভাবে বলতে হবে, the passage is about a speech by the former president of India and renowned space scientist আবুল পাকির জয়লাবুদ্দিন আবুল কালাম আজাদ। এবং এই লাইনটা বললেই হইলো না, কারণ এক একটা কোশ্চেনের তো একটা মার্কস আছে, তাই না? 2-3 মার্কস করে আপনাদের মার্কস। সো এত মানে এক লাইনে অ্যান্সার দিলে হবে না, এরপরে একটু বাড়াবেন। এরকম হইতে পারে যে হি স্পটলাইট, হি শেডস লাইট অন এ নাম্বার অফ ইম্পর্টেন্ট ইস্যু লাইক একটা সিকিউর হ্যাপি অ্যান্ড সিকিউর হ্যাপি অ্যান্ড প্রসপারাস ওয়ার্ল্ড বিল্ড আপ। এরপরে কমা দিলেন, কমা দিয়ে লিখতে পারেন যার মধ্যে উল্লেখযোগ্য: দ্য মোস্ট নোটেবল অফ দেম আর দ্য ফিউচার এনার্জি ক্রাইসিস অফ দ্য হিউম্যান রেস, এসেনশিয়াল ইম্পর্টেন্স অফ রিনিউয়েবল এনার্জি, ওয়াটার ক্রাইসিস ফর ফিউচার জেনারেশন, এক্সেট্রা। ব্যাপারটা কি বোঝা গেছে? অ্যান্সারটা আপনি এভাবে লিখবেন, 2-3 লাইনে লিখবেন, সবসময় মনে রাখবেন এগুলো বেশ ভালো মার্কস আছে, 3 মার্কস। ঠিক আছে, সো ভাইয়া, বলেন। যে দ্য পেসিস ইজ অ্যাবাউট এর মধ্যে কি আমাকে ফুল পেসিসটার সামারি দিতে হবে? না না না, এটা সামারি চাই নাই। দেখেন, একটা হলো অ্যাবাউট, একটা হলো সামারি। সামারি মানে হচ্ছে আপনার মেন মেন জিনিস সবই কভার করতে হবে, ব্যাপারটা বুঝছেন? সামারি মানে মেন মেন জিনিস সবই কভারই করতে হবে, কিন্তু প্যাসেজ অ্যাবাউট মানে কিন্তু তার চেয়েও কম, মানে সামারিরও সামারি। বোঝা গেছে? প্যাসেজ ইজ অ্যাবাউট, এটা সামারিরও সামারি। কারণ এটা আপনি 3 মার্কসের যেহেতু একটা কোশ্চেন, আপনি সামারি দিতে পারবেন না। আপনি মোটামুটি চোখ বন্ধ করে চিন্তা করবেন যে এটা কি নিয়ে লিখছে। আবুল ফকির জয়নুল আবেদিন আবুল কালাম আজাদের একটা স্পিচ নিয়ে লিখছে, কিন্তু একটুক লিখলো তো 1 লাইনে শেষ। এই জন্য আপনি 2 লাইন আরো এক্সট্রা লিখবেন যে ওই মানে তার যে স্পিচ, সেই স্পিচের মধ্যে তিনি কি কি জিনিস নিয়ে আসছেন। তার মধ্যে যে তিনি একটা সুন্দর সমৃদ্ধ পৃথিবী তৈরি করার কথা বলছেন, হ্যাঁ, ফিউচার এনার্জি ক্রাইসিস নিয়ে বলছেন, তারপর রিনিউয়েবল এনার্জি নিয়ে বলছেন, এবং ওয়াটার ক্রাইসিস নিয়ে বলছেন। এই যে 4টা বাজিং ওয়ার্ড, এই বাজিং ওয়ার্ডটা আপনি পরের লাইনটায় ঢুকাই দিলেন। ফলে হইলো কি যে 3 মার্কসের কোশ্চেন আমার 2টা লাইন হইলো, কিন্তু 2টা বেশ বড় বড় লাইন হইলো। তো দেখতে বেশ ভালো লাগবে এবং দেখে মনে হবে যে না, 3-এর মধ্যে তারে 2.5 দেওয়া যায়। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? বুঝতে পারছি ভাইয়া। ওকে, এইটাই আর কি, যে 3 মার্কের অ্যাবাউট জন্য মানে কিন্তু সামারি না, সামারিরও সামারি। ঠিক আছে, হ্যাঁ, কে জানি একটা কোশ্চেন করছেন। 3 মার্কের জন্য কত লাইন লেখাটা আদর্শ আদর্শ হতে পারে? কিছু নাই, কারণ স্ট্যান্ডার্ড কোনো কিছু ফিক্স করা যাবে না এখানে।
আপনার কোশ্চেন বুঝে মিনিমাম আপনি 2 লাইন লিখবেন, মিনিমাম 2 লাইন লিখবেন, কোনো সময় 1 লাইন অ্যান্সার দিবেন না, মিনিমাম 2 লাইন। আর একটু যদি বেশি 3 লাইন এসে পড়ে সমস্যা নাই, কিন্তু আবার 10 লাইন দেওয়া যাবে না, 8 লাইন 7 লাইন এরকম দেওয়া যাবে না, ঠিক আছে? মানে 2 অনেকে তো 3 বলে 4। যে মানে 3 মার্কের জন্য আধা পেজ লিখতে হবে, বাট এখানে অনেক না সময় না দেখা না যায় যে না না প্যাসেজের না না মধ্যে না না অত না, দেখা এরকম যায় কোনো না। 3 মার্কসে আধা লাইন আধা পেজ, এখানে যে বলছে আমি জানি না তিনি কোন রেফারেন্স থেকে বলছে, এরকম কোনো ইয়া নাই, ঠিক আছে? আপনি অবশ্যই প্যাসেজটা বুঝে যদি লিখেন আপনার 3 লাইনে হয়ে যাবে। আপনি যে কোনো কোশ্চেন আপনি যদি লেখা শুরু করেন 3 লাইনের মধ্যে সুন্দর মতো আটানো সম্ভব। এবং 3 মার্কসের জন্য 3 লাইন, এবং এগুলো বললাম না যেগুলো তো সিম্পল লাইন না, একটু কমপ্লেক্স লাইন হয়, তাহলে 3 লাইনটা অ্যাকচুয়ালি 3 লাইন না, অ্যাকচুয়ালি 5 লাইনের মতো, কারণ কমপ্লেক্স মানে বাক্য আছে এখানে। সো আলটিমেটলি বেশ বড়ই হয়ে যায়, এর চেয়ে বেশি লিখবেন। আপনি যদি পুরা মানে ওরকম টার্গেট নেন আধা পেজ, তাহলে দেখবেন যে অপ্রাসঙ্গিক কথাবার্তা লিখবেন, সেটা কিন্তু সমস্যা হবে। আপনি যদি কোনো সময় প্রাসঙ্গিক লিখতে যে আধা পেজের বেশিও হয় সমস্যা নেই, আর প্রাসঙ্গিক লিখতে যে যদি 3 লাইন হয় আধা পেজের একটু কম হয় সমস্যা নেই। আর ওখানে পেজগুলো কিন্তু অনেক লম্বা, মানে ওই পেজে যদি আপনি আধা পেজ লিখতে যান তো অনেকখানি। সো আপনার টার্গেট থাকবে 3 লাইন, ঠিক আছে? 2 থেকে 3 লাইন, এবং 3 লাইন কমপ্লেক্স হবে। টাইপে কিন্তু হচ্ছে 5 না 6 করেছিল যেন পার কোশ্চেনে, 5টা কোশ্চেন ছিল মেবি। না, এখানে 10টা কোশ্চেন, আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেখানে 10টা কোশ্চেন, 3 10 30 মার্কস। ওকে, আপনি কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এখানে আপনি লিখতে পারেন, আপনি যদি এটা আমি তো আপনাদের ওইভাবে বলতে পারবো না যে আপনি লিখবেনই না, কিন্তু আমার সেন্সে বলে যে এটা অবশ্যই আপনি 3 লাইন দিবেন এবং কমপ্লেক্স দিবেন। দেখা যায় 3 লাইন 3 লাইন থাকে না, ওইটা 5 6 লাইন হয়ে যায়, ওইটা আধা পেজের প্রায় কাছাকাছি যায়। কিন্তু টার্গেট করবেন না যে আধা পেজই লিখবে, তাহলে স্যার বুঝবে যে আধা পেজ টার্গেট করে সব লিখতেছে, তার মধ্যে মানে মানে আসলে পেজ ভরানোর একটা টার্গেট আছে, জেনুইনিটি কম, ঠিক আছে? স্যাররা কিন্তু এইসব জিনিস খেয়াল করে। সো এটা করবেন না, ঠিক আছে? একটু বড় হলেও সমস্যা নাই, কিন্তু প্রাসঙ্গিক হইতে হবে কোশ্চেনটার ধরন অনুযায়ী। ওকে, এখানে কোনো স্ট্যান্ডার্ডাইজেশন নাই। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনে যাই। ডিসক্রাইব দ্য রিলেশন অ্যামং পপুলেশন ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। মানে প্যাসেজ অনুযায়ী জনসংখ্যা, উন্নয়ন এবং গ্রোথ, এই তিনটার মধ্যে কি সম্পর্ক সেটা বের করতে হবে। দেখেন, আমরা পুরো যে প্যাসেজটা বললাম, ঠিক আছে, এই প্যাসেজটার মধ্যে একটা জায়গায় কিন্তু একটা বিষয় ছিল, সেটা হলো যে পার্সেন্টেজের কথা ছিল। দেখেন কোন জায়গাটায়, এই যে দেখেন জায়গাটা আমি আপনাদের দেখাই, এই জায়গাটায় খেয়াল করছেন যে এখানে একটা কথা বলা আছে যে 3% হারে ইকোনমি গ্রো করতেছে, কিন্তু মানুষের কনজাম্পশন সেটা 1.7% হারে, কিন্তু এনার্জি কনজাম্পশন সেটা সেই হারে বাড়তেছে। এই জায়গাটাই অ্যান্সারটা আছে। আপনি এই জিনিসটার অ্যান্সারটা এরকম দিতে পারেন যে উইথ ইনক্রিজিং নাম্বার অফ পপুলেশন, মানে জনসংখ্যা বাড়ার সাথে সাথে ডেভেলপমেন্ট বিকামস নেসেসারি, মানে ডেভেলপমেন্টটা খুব জরুরি হয়ে পড়তেছে। এরপরে বলতে পারেন এনার্জি ইজ ভাইটাল ফর এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট। বাই 2025 দ্য ওয়ার্ল্ডস পপুলেশন উইল রিচ 8 বিলিয়ন, মানে এখানে জনসংখ্যার কথাটা বললো। এরপরে আপনি ইকোনমির কথা বলতে পারেন, গ্লোবাল ইকোনমিক গ্রোথ উইল ইনক্রিজ এট এ রেট অফ 3% পার ইয়ার, and at the same time the energy consumption is will be use will increase by 50%. সুতরাং এই যে কথাগুলো বলতেছি এটা কিন্তু তিনটার মধ্যে একটা সম্পর্ক। এই যে বলতেছে না 50% রাইজ অফ এনার্জি কনজাম্পশন, হ্যাঁ। সো এই যে বিষয়টা, এই বিষয়টাই মানে কোশ্চেনের মধ্যে চাইছে। 2 নম্বর কোশ্চেনের বি নম্বরের যে অ্যান্সার, সেই অ্যান্সারটা আসলে এই জায়গাটায় নিহিত আছে, জনসংখ্যা, গ্রোথ এবং কনজাম্পশনের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? পপুলেশন ডেভেলপমেন্ট এন্ড গ্রোথ, এই তিনটার মধ্যে যে সম্পর্ক সেই তিনটা এইখানটায় আছে, ঠিক আছে? সো এই যে আপনি বের করে ফেললেন মাঝ পথে, খেয়াল করেন এটা কিন্তু বেশ পরে আসছে, মানে 1 পেজ পড়ার পর আসছে, তাই না? 1 পেজ পড়ার পর একবারে পরে। এখন যদি আপনি 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার এই প্রথমেই খুঁজতে যেতেন তাহলে তো খবর খারাপ হয়ে যেত, তাই না? বা আপনি জায়গা রেখে যে লিখবেন সেটার সুযোগও তো কম, আপনি তো বুঝতেছেন না কতটুকু জায়গা লাগবে। এই জন্যই বলছি যে শুরুতে কোশ্চেন গুলো মাথায় রাখবেন, কিন্তু শুরুতেই ওই উপর থেকে কোশ্চেন লিখে আসা শুরু করবেন না, কারণ তাইলে অনেক ডাইমেনশন আপনি মিস করবেন। পরের দিকে হয়তো ডাইমেনশনটা আছে, বা কোশ্চেনটা একটু পরেও থাকতে পারে, সিরিয়ালি নরমালি থাকে, কিন্তু অনেক সময় মানে কোশ্চেনটা একটু ঝামেলার করতে পারে। যিনি কোশ্চেন করছেন তিনি খুব ট্রিকি লোক, তিনি কোশ্চেন গুলো এলোমেলো করে দিয়েছেন, হইতে পারে না? সো দ্যাটস ওয়াই শুরুতেই অ্যান্সার লেখা শুরু করবেন না, কিন্তু অ্যান্সার গুলো মাথায় রাখবেন। ওকে, তাহলে 2 নম্বর কোশ্চেনটার অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম এই জায়গাটায়, ঠিক আছে? দেখেন 3 নম্বর কোশ্চেনে আমরা যাই। হোয়াট ইজ দ্য সায়েন্টিস্ট কালাম ওরিড অ্যাবাউট? দেখেন তিনি তো অনেক কিছু নিয়ে ওরিড হয়েছেন, তাই না? আমরা তো প্যাসেজটা যখন পড়লাম,
যে সারা পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে তিনি এনার্জি নিয়ে তিনি ওয়ারিড হয়েছেন, তিনি নিউক্লিয়ার এনার্জি নিয়ে ওয়ারিড হয়েছেন, তিনি ওয়াটার যে ডিসপুট সেগুলো নিয়ে ওয়ারিড হয়েছেন। তো এই কথাগুলোই আমি সত্য করে লিখবো। যা ডক্টর কালাম is particularly concerned over the future energy crisis of the humankind. And according to his logic, the existing energy sources of human being will soon run out. তাই না? এই কথাটাই তো বারবার তিনি বলতেছিলেন যে পৃথিবীর এনার্জি যে সোর্স গুলো, হ্যাঁ, বায়োমাস বলি বা জীবাশ্ম জ্বালানি বলি, খুব দ্রুত ফেজ আউট হয়ে যাবে, সেটা নিয়ে তিনি কনসার্ন। এই কথাটাই দুইটা লাইনে বললাম। এবং এর সাথে এক্সট্রা তিনি কি নিয়ে কথা বলছেন, নিউক্লিয়ার এনার্জি এবং ওয়াটার ক্রাইসিস, সেটাও বলতে পারেন। হি অলসো এক্সপ্রেসেস concern about the bad impacts of nuclear energy and the future of water crisis of the world among countries. বোঝা গেছে? আমরা কিন্তু এতক্ষণ প্যাসেজটা যারা মন দিয়ে আমার সাথে পড়ছেন তারা কিন্তু খুব দ্রুত অ্যান্সারটা করতে পারবেন যে তিনি কি নিয়ে ওয়ারিড ছিলেন। দুই তিনটা জিনিস নিয়ে ওয়ারিড ছিলেন, ঠিক আছে? সো সেই কথাটা আমরা কিন্তু 3 লাইনে বলে দিলাম। 3 লাইন যতটুকু হয় ততটুকু হবে, কোনো সমস্যা নেই। স্যার যদি অ্যান্সার পেয়ে যায় তাহলে সে দেখবে না আর কতটুকু লিখবে। ওকে, এই কোশ্চেনের অ্যান্সারটা ক্লিয়ার কিনা? আপনাদের মধ্যে কেউ আছেন যে এই 3টা কোশ্চেনের অ্যান্সারে কোনো ধরনের কনফিউশন আছে? তাহলে বলতে পারেন আমার। আচ্ছা, আশা করি নাই। 4 নম্বর কোশ্চেন, ম্যাসিভ বার্নিং অফ ওয়ার্ল্ডস কোল রিজার্ভ may lead to a worldwide ecological disaster because coal burning emits the highest amount of carbon in the atmosphere. মানে পৃথিবীর যে মানে কয়লার যে সঞ্চয়, সেই সঞ্চয় যে হারে পুড়ছে তাতে একটা বৈশ্বিক দুর্যোগ ঘটতে পারে, ঠিক আছে, ইকোলজিক্যাল ডিজাস্টার ঘটতে পারে। কারণ কয়লা থেকে সবচেয়ে বেশি পরিমাণে কার্বন অ্যাটমসফিয়ারে যায়। ডু ইউ সাপোর্ট দিস ভিউ? এটা সাপোর্ট করতে কিন্তু প্যাসেজটা পড়াও লাগে না, আমরা সবাই কমন সেন্স দিয়ে বুঝে ফেলছি এটা সাপোর্ট করতেই হবে, ঠিক আছে? এবং এক্সপ্লেইন হোয়াই or why not, যদি সাপোর্ট করেন তাহলে কেন, আর যদি সাপোর্ট না করেন তাহলে কেন না। এটা অ্যান্সারটা এরকম দিতে পারে, আপনি এইভাবে দিতে পারেন যে ইয়েস আই অ্যাবসলিউটলি সাপোর্ট দিস ভিউ। এরকম দিলে আসলে স্যার বুঝে যায় আপনি জিনিসটা সম্পর্কে খুব কনফিডেন্ট। আই সাপোর্ট, আই মেয়ারলি সাপোর্ট, এরকম কোনো কথা লিখবেন না, যেটা লিখবেন খুব স্পষ্ট ভাষায় লিখবেন, আই স্ট্রংলি সাপোর্ট দিস ভিউ। আপনি এরপর লিখতে পারেন যে কেন, তাই না? তো কেন জিনিসটা খুব সোজা, সবাই জানে, কিন্তু আবার লিখতে হবে। দ্য এক্সেসিভ বার্নিং অফ কোল can cause environmental catastrophe on earth. When coal burns, আপনি করতে পারেন যখন কোলটা বার্ন করে, its carbon combines with oxygen in the air and forms carbon dioxide, তাই না? কারণ কোলটা একটা কার্বন, এটা বার্ন করলে কি হবে, C+O2 CO2 হবে, and carbon dioxide along with other greenhouse gases, যার মধ্যে উল্লেখযোগ্য হয়েছে নাইট্রিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, CFCs, হ্যাঁ। এবং এই জিনিসটা কি করতে পারে, it can change the very basic architecture of the atmospheric composition of different kinds of gas that will actually deteriorate the environmental disaster. মানে কার্বন বার্ন হওয়ার পর যে কার্বন ডাইঅক্সাইড হবে সেটা অ্যাটমসফিয়ারের যে বিভিন্ন স্তরের বায়ুর যে বিন্যাস সেটা একটা চেঞ্জ আনতে পারে, যেটা আসলে পরিবেশের জন্য বিপর্যয়কর। ওই নর্মাল কথাটাই আপনারা এখানে বলে দিতে পারেন, ঠিক আছে? আমি আর লিখলাম না, ঠিক আছে? এগুলো লিখতে গেলে যেটা হয়, বোর্ডে লিখতে গেলে এগুলো খুব বাজে হাতের লেখা হয়। হ্যাঁ বলেন। ছিল মানে আপনি যেটা বললেন আমাদের জেনারেল নলেজ আর কি, আমরা যেটা জানি, কিন্তু এটা কিন্তু প্যাসেজে বলা নাই এভাবে। তো কামরুল ভাই কিন্তু প্রথম ক্লাসে বলছিল যে ডোন্ট ব্রিং দ্য আউটসাইড নলেজ অফ দ্য প্যাসেজ। তো এটার অ্যান্সার লিখতে গেলে কিন্তু আসলে আমাদের ওই প্যাসেজের বাইরেই লিখতে হচ্ছে আর কি। তো এই ক্ষেত্রে তো ওই জিনিসটা কখনো আমরা মেইনটেইন করতে পারছি না। আপনি কামরুল ভাইয়ের বিষয়টা একটু ভুল বুঝছেন। সেটা হচ্ছে আউটসাইড নলেজ বলতে বোঝা হচ্ছে এমন কিছু আনবেন না যেটা প্যাসেজের সাথে রিলেটেবল না। মানে আমি আপনারা বোঝাচ্ছি, এখানে গ্রিন হাউস গ্যাস নিয়ে কথা হচ্ছে, এখানে আপনার এনভায়রনমেন্টাল ডিজাস্টার নিয়ে কথা হচ্ছে, রিলেটেড কিছু আসতে পারে। কিন্তু আপনি যদি অন্য কিছু নিয়ে আসেন যেটা আসলে প্যাসেজের মানে মূল যে বিষয় সেটার সাথে যায় না, এমন একটা কাটিং এডজ কথা নিয়ে আসলেন, এমন একটা গবেষণা থেকে আপনি মেরে দিলেন যেটা আসলে মানে খুব বেশি হাই হয়ে গেছে, প্যাসেজের থেকে অনেক বেশি হাই অথবা অনেক বেশি লো, আউট অফ দা কনটেক্সট, সেইটা আনা যাবে না। কিন্তু প্যাসেজের সাথে রিলেটেবল জিনিস যেটা আসলে এখানে কোনো জায়গায় বলছে যে এক্সেসিভ বার্নিং হলে সেটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। সো আপনি যদি লাইনটা এরকম বলেন যে এটা বার্ন করলে কার্বন ডাইঅক্সাইড চেঞ্জ হবে, তার ফলে বাতাসের বিন্যাস চেঞ্জ হবে, এটা সমস্যা হবে না, কারণ এটা রিলেটেবল, মানে দুইটা একই জিনিস মিল করতেছে। কিন্তু বলতেছে যে আপনি এমন একটা ঘটনার কথা বললেন যেটা রিসেন্টলি হয়তো আবিষ্কার হয়েছে, আমরা কেউ জানি না, ঠিক আছে? আপনি খুব জ্ঞান নির্ভর চিন্তা ভাবনা করে ওটা মেরে দিলেন, সেইটা হইলো আউট অফ দ্য কনটেক্সট, ঠিক আছে? এখানে আমি যেটা বললাম সেটা প্যাসেজের সাথে
মানে পুরোপুরি মিল যায়। ব্যাপারটা কি বোঝা গেছে? এবং ওই কাটিং এজের দিকে কিছু না, খুব সহজ জিনিস, যেটা আসলে প্যাসেজের সবাই পড়তে যেয়েই বুঝবে। সো মানে কামরুল ভাই যেটা বলছে টোটালি অ্যাগ্রি, কিন্তু জিনিসটার মিনিংটা একটু ভুল বুঝছেন। ওইটা আসলে অন্য দিক বোঝাচ্ছে যে এমন কিছু না যে প্যাসেজের সাথে রিলেটেবল, মানে একদম মানে আউট অফ নোওয়্যার একটা জ্ঞান আনলেন, সেইটা হবে না। দেখেন প্যাসেজটা আমি যদি আরেকবার দেখাই আপনাদের, এই প্যাসেজের মধ্যেই অনেক জায়গায় বার্নিং এর কথা বলা আছে, ঠিক আছে, ফসিল ফুয়েলের কথা, এখানে বার্নিং এর কথা বলা আছে। আপনি এক্সট্রা লাইনটা লাগাইছেন যে কেমিক্যাল কম্পোজিশনটা চেঞ্জ হবে, কোনো সমস্যা নেই। একটা দুইটা ছোটখাটো জিনিস আসলে এতে সমস্যা নেই, একদম প্যাসেজ নির্ভর হলে তো সমস্যা, কারণ আপনার প্যাসেজের কিন্তু মূল বিষয়টা হয়েছে যে পুরোপুরি লাইন মারা যাবে না। মানে প্যাসেজের একদম যদি টোটালি লাইন ইয়া করে দেন, মানে কাইন্ড অফ বোঝাই যাচ্ছে যে এই লাইনটা কাইন্ড অফ একটু একটা দুইটা ওয়ার্ড চেঞ্জ করছেন, তাইলে কিন্তু মানে সেটা হইল না। প্যাসেজ আপনি পড়বেন, প্যাসেজ ভিত্তিতে অ্যান্সার দিবেন, কিন্তু একদম প্যাসেজ থেকে উঠাইলে সেটা আবার নেগেটিভ যাবে। আপনি প্যাসেজ থেকে খুব দূরেও যেতে পারবেন না, প্যাসেজের মধ্যেও যেতে পারবেন না, এর মাঝামাঝি থাকতে হবে আপনার। এটা হলো পরিমিতি বোধ থাকতে হবে। ব্যাপারটা কি বোঝা গেছে কিনা? প্যাসেজ থেকে বেশি দূরেও যাওয়া যাবে না, একদম প্যাসেজ ওয়াইজও হওয়া যাবে না, মানে একদম প্যাসেজের লাইন বরাবর লিখতেছেন, নো, এটা হইলে আবার সমস্যা। স্যার ভাবে আপনি তাহলে ইংলিশ পারেন না, বোঝেন না, আপনি প্যাসেজ দেখে মেরে দিচ্ছেন, স্যার তো আর বুঝবে না যে আপনি একটা মানে নীতি ফলো করতেছেন। সো এই কথাটাই যে এখানে তো অনেক জায়গায় আছে, হ্যাঁ, যে বার্নিং এর কথা বলা আছে, উপরেই আছে। সো সমস্যা নেই, আপনি বার্নিং এর কথা বললে কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হচ্ছে, সমস্যা নেই। আর্কিটেকচার একটা দুইটা ভালো ওয়ার্ড ইউজ করা, এটা সমস্যা নেই। ভাইয়া হ্যাঁ বলুন বলুন। এই ক্ষেত্রে তো মানে ওয়ার্ড গুলো কিছু কিছু কপি করতেছে না, যেমন বার্নিং এই জাতীয় কিছু, এই ক্ষেত্রে একটা দুটো তো হবেই ভাই, ধরেন ইজ, এম, ইজ, আর, ওয়ার, ডেভেলপমেন্ট, কিছু তো হবেই, মানে আউট অফ নোওয়্যার কোনো কিছু তো প্রডিউস করতে পারবেন না। কিন্তু কথা হচ্ছে যে পুরোপুরি লাইন ফলো করা যাবে না, মানে লাইনটা যেভাবে প্যাসেজে লিখছে, আপনারা তো মানে ভালো এটা তো জানা। ভাই ওয়ান কাইন্ড হ্যাঁ। অফ হয়ে গেছে আপনার ওই যে গ্রামারলি রিফ্রেশ করা, যখন থিসিসের সময় রিফ্রেশ করা হতো বিভিন্ন মানে প্লেজিয়ারিজম এড়ানোর জন্য, এটা তো ওরকমই হয়ে গেছে। কোনটা? মানে আপনি যে অ্যান্সার গুলো না, দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, যে আনসার গুলো দিচ্ছ ওটা না, হ্যাঁ হ্যাঁ, তাই তো, তাই তো, মানে রিফ্রেজই তো কাইন্ড অফ রিফ্রেজেরই, কারণ আপনারা তো বলছে যে প্যাসেজ ভিত্তিতে অ্যান্সার দিবেন, আবার বলতেছে প্যাসেজ হুবহু মারলে আমরা ভাববো আপনি মারিং কাটিং করতেছেন। এখন আপনি কি করবেন বলেন? আপনার কি আর উপায় আছে যে মানে থিসিসের মতো করে আউট অফ নোওয়্যার একদম নতুন জিনিস প্রডিউস করা? পারতেছেন না তো। আপনি জিআরই ওয়ার্ড ওইভাবে ইউজ করতে পারতেছেন না, কাটিং এর কোনো জ্ঞান ব্যবহার করতে পারতেছেন না, কারণ একই সাথে আপনারা বলছে প্যাসেজ ভিত্তিতে, আবার বলতেছে নিচে কিন্তু অনেক সময় ব্র্যাকেট দিয়ে লেখা থাকে যে হুবহু কোনো লাইন কপি করা যাইবে না। এটা আমাদের সময় লেখা থাকতো অনেক আগে, এখন জানি না লেখা থাকে কিনা, কিন্তু এটা একটা মূলনীতি। এখন আপনি কি করবেন? একই সাথে বলতেছে প্যাসেজ ভিত্তিতে, একই সাথে বলতেছে হুবহু কপি করা যাবে। সো এই যে মাঝখানে পরিমিতি বোধ, সেইটাই হয়েছে মানে আপনার মুনশিয়ানা, যে আপনি বুঝতেছেন কিনা যে প্যাসেজ থেকে দূরেও যাওয়া যাবে না, একদম হুবহু কপি করা যাবে। ঠিক আছে? সো বার্নিং টার্নিং দুই চারটা ওয়ার্ড, এগুলো কোনো ম্যাটার না। ঠিক আছে, আপনি হুবহু কপি করতেছেন কিনা বিষয়। আরেকটা হচ্ছে যে একদম দূরে চলে গেছে। আমি কি মোটামুটি একটু আপনাদের আইডিয়া দিতে পারছি কিনা? কারণ এটা তো একটা প্যাসেজ, আপনারা আরো 4-5টা প্যাসেজ যখন করবেন তখন আপনাদের কাছে জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে যে না আসলে কি বুঝাইতে যাচ্ছে। মানে মোটামুটি একটু বুঝতে পারছেন কিনা, নাকি এখানে কোনো কনফিউশন আছে যে যেটা বুঝাচ্ছি সেই জায়গাটা আপনারা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছেন? বেশি ইসেও যাওয়া যাবে না, বেশি কাছেও যাওয়া যাবে না, নাহলে তো ওই ইয়া থাকলো না। ওকে, গেল। তাইলে দেখেন তো এটার অ্যান্সারটা এভাবেই দিলেন। এরপরে নাম্বার 5 নাম্বার যে কোশ্চেনটা, হোয়াট ডু ইউ মিন বাই দ্য পটেনশিয়াল ডেঞ্জার অফ নিউক্লিয়ার এনার্জি? দেখেন পটেনশিয়াল ডেঞ্জার অফ নিউক্লিয়ার এনার্জি, এখানে কিন্তু নিউক্লিয়ার এনার্জি সম্পর্কে বলা আছে। দেখেন পটেনশিয়াল ডেঞ্জার এক লাইন বোধহয় বলা আছে, এখানে চেরনোবিলের একটা ইয়া দেওয়া আছে, তাই না? যে এখানে বলা হচ্ছে যে চেরনোবিলের ফলে কি হয়েছিল, কি একটা, এই যে পটেনশিয়াল ডেঞ্জারাস, এই জায়গাটা দেওয়া আছে। এখন এইটা হবে আপনার বেস, মানে এটার উপর বেস করবেন আপনি, কিন্তু এই টোটালি এইটা অ্যান্সার দেওয়া যাবে না, কারণ এইটা অ্যান্সার দিলে তো আপনি কপি করলেন, স্যার ভাববে কিছুই জানেন না, কপি করতেছে। সো আপনি অ্যান্সারটা এইভাবে দিতে পারেন। আমি আপনাদের বলার চেষ্টা করছি, এরকম হতে পারে, এরকম হতে পারে যে the potential danger of nuclear energy means that it could be catastrophic at any moment, মানে যে কোনো মোমেন্টে এটা একটা বড় বিপদের কারণ হতে পারে। এখন চেরনোবিলের বিষয়টা বলছে, কিন্তু আপনি এভাবে আনবেন না, আপনি ফুকুশিমার জিনিসটাও আনতে পারেন, সমস্যা নেই। We have seen the nuclear power disaster in Chernobyl and Fukushima, Japan, and unlike the other power plants, any explosion of nuclear power can result
in the death of numerous people and the loss of great deal of property. এই কথাটা যখন বললেন, এই কথাটা কিন্তু মানে প্যাসেজ থেকে দূরেও সরেন নাই, প্যাসেজের কাছেও যান। আপনি চেরনোবিলের কথা বলছেন, একই সাথে একটু ফুকুশিমাও আনছেন, এজন্য কাটবেন না। মানে একদম যদি খালি চেরনোবিল দেন তাইলে আসলে হয় কি, ওই 10,000 খাতার মধ্যে আপনার খাতাটা একটু আলাদা করা যাচ্ছে না, বুঝছেন? সো আপনি চেরনোবিলের পাশাপাশি ফুকুশিমার কথাও বলে দেন, চেরনোবিলও আনছেন, ফুকুশিমাও আনছেন, সো স্যার বুঝবে যে না, সে মোটামুটি ধারে কাছে আছে। আবার ওই কথাটাও বলতেছেন যে একটা অন্যান্য প্ল্যান্ট যখন বিস্ফোরিত হয়, ধরেন তাপবিদ্যুৎ কেন্দ্র বিস্ফোরণ হলে কি হবে, ওই তাপবিদ্যুৎ কেন্দ্রটাই ক্ষতিগ্রস্ত হলো, তাই না? বড় জোর তার আশেপাশে রেডিয়াসে 100 মিটার। কিন্তু একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বিধ্বস্ত হলে কি হয়, এখানে আসলে কি বোঝাচ্ছে? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সবচেয়ে বড় সমস্যাটাই হচ্ছে এটা বিধ্বস্ত হইলে আশেপাশের 500, 600, 1000 কিলোমিটারে একটা তেজস্ক্রিয়তা ছড়ায় পড়ে। সো আপনি অত ভিতরে গেলেন না, রেডিও অ্যাক্টিভিটি এটা সেটাই গেলেন না, আপনি নর্মালি বললেন একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বিস্ফোরিত হইলে সেটার যে এফেক্ট সেটা আশেপাশে বহুদূর পর্যন্ত যায়। ঠিক আছে, এই লাইনটা আনতে পারেন। এই লাইন যদি না আনেন, তাহলে যদি এই লাইনটা মারেন হুবহু, তাহলে তো আসলে হুবহু কপি করা হয়। সো একটু যাবেন কিন্তু বেশি যাবেন না। কামরুল ভাই যেটা বলছে ওইটাই, বেশি যাবেন না, একটু যাবেন, আউট অফ নোওয়্যার যাবেন না। রেডিও অ্যাক্টিভিটি শব্দটা ব্যবহারই করবেন না, অনেকে হয়তো ব্যবহার করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন আপনারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, কিন্তু ওদিকে যাওয়া যাবে না, বেশি ভিতরে যাওয়া যাবে। আচ্ছা, এরপরে দেখেন আমি এফ নাম্বারে যাই। এফ নাম্বারে কোশ্চেনটা বলছেন, হোয়াট অ্যাকর্ডিং টু মিস্টার কালাম ইজ দ্য সলিউশন অফ ফিউচার এনার্জি ক্রাইসিস। আমরা যে এতক্ষণ পড়লাম, এখানে আসলে উনি ফিউচার এনার্জি ক্রাইসিস নিয়ে কি বলছেন, মূল কথাটা উনি কিন্তু মূলত বলতে চাইছেন যে আগামী কয়েক দশকের মধ্যে আমাদের এগুলো শেষ হয়ে যাবে, এবং এই জন্য কি করতে হবে, আমাদের যে ওই যে এই নিউক্লিয়ার পাওয়ারের উপরও বেশি ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, যেটা আসলে হিউম্যান কাইন্ডের জন্য সমস্যা। কারণ সবাই যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানানো শুরু করে, তারপর একটা সময় সবার কাছে নিউক্লিয়ার ওয়েপন থাকবে, তাই না? থাকবে, সময়ের বছর 50 বছর কেউ নিউক্লিয়ার এনার্জি নিয়ে কাজ করলে 60 বছরে এসে সে বানায় ফেলতে পারে নিউক্লিয়ার ওয়েপন, সহজ, খুব সহজ। সো ওদিকেও তো যাওয়া যাবে না। সুতরাং তার ইয়াটা ছিল, সাজেশনটা ছিল যে আমাদের গ্রিন এনার্জির দিকে শিফট হইতে হবে, গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি, এই দিকে শিফট হইতে হবে। তো কথাটা এরকমই বলবেন যে ডক্টর কামাল মেড ইট ক্লিয়ার দ্যাট the era of wood and biomass is about over, and natural gas and oil will run out in the next few decades, and power generation by burning coal will bring environmental disaster, and reliance on nuclear power can be very hazardous. So the world needs to go towards the এটাকে বলে যে গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি এন্ড আদার কাইন্ডস অফ রিনিউয়েবল এনার্জি। তার সাজেশন তো এইটাই ছিল, তাই না? সো এইটাই তার সাজেশন ছিল, এইটাই। ব্রো একটা জুম করে এই কোশ্চেনটাই কারো কোনো কোশ্চেন আছে কিনা এই উত্তরটা? বস একটা জুম করে নেন। হ্যাঁ স্যার, স্যার চলে আসছেন, একটা জুম করে নেন। পোলাপন তো কিছু কয় না। ঠিক আছে, এই যে ভাই এসে আপনাদের ধরে ফেললো কিন্তু। ওকে, এখন বোঝা যাচ্ছে ভাই, ক্লিয়ার? একটু দেন, নেন, বেশি নেন ভাই। ওকে না ওকে বস, আমি কিছুক্ষণ অফ যাবো নাকি? না না, আপনি পড়ান, আমি এমনি দেখলাম আপনার সাথে অনেকদিন কথা হয় না, তো ভাবলাম ক্লাস নিতেছেন, একটু ঢুকি। স্যার ক্লাসে এসে কথা বললেন স্যার। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু দাঁড়ান, আমি ইয়াটা দেখতেছি। এরপরে দেখেন, ক্লাস নেন সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এফ নাম্বারে ফিউচার এনার্জি ক্রাইসিস দিয়া ওই যে সলিউশনটা তিনি যেটা দিচ্ছেন, যে আসলে আমাদের কি করতে হবে, আমাদের যাইতে হবে গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি, ওইদিকে। জি নাম্বারে যাই, ওয়াই ডু ইউ থিঙ্ক পিপল শুড লুক ফর রিনিউয়েবল এনার্জি, জাস্টিফাইড অ্যান্সার। মানে আপনি কেন মনে করতেছেন যে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে যাওয়া উচিত? হ্যাঁ, এটা একটা ব্যাখ্যা দেন এবং এটার আপনার জাস্টিফিকেশন দেন। আচ্ছা, এখানে দিতে পারেন যে এটা দিতে পারেন এরকম যে আমাদের যে নিউক্লিয়ার এনার্জির একটা হ্যাজার্ডাস দিক আছে, we have a very hazardous side of nuclear energy. We have a very dimming future. Dimming future মানে হচ্ছে যে আপনাদের ভবিষ্যৎটা খুব নিষ্প্রভ in case of biofuel like oil, natural gas, oil and coal. And the world is getting very dangerous place due to the use of this fossil fuels. So in order to save our planet from such kind of hazardous future, we need to shift towards a clean and green energy that will actually benefit the environment. মানে কথাটা ছিল এটা যে কেন আপনি
রিনিউয়েবল এনার্জিটা মানে মনে করতেছেন আমাদের ওদিকে যাওয়া উচিত, কারণ পৃথিবীর ভবিষ্যতে আমরা যদি ফসিল ফুয়েলের দিকে যাইতে থাকি তাহলে কি হবে, পৃথিবীর যে এনভায়রনমেন্টাল ডিজাস্টার সেগুলো বেড়ে যাবে, যেটা পৃথিবীর জন্য ক্ষতি, এবং একই সাথে এগুলো ফুরিয়েও যাচ্ছে। সুতরাং আমাদের তো একটা সাইডে যাইতেই হবে। তো সেক্ষেত্রে আমরা ওই যেটা বলতেছি যে নিউক্লিয়ার পাওয়ারের দিকে না যে ক্লিন আর গ্রিন এনার্জির দিকে যাওয়ার চেষ্টা করতে হবে। মানে যেহেতু আবুল কালাম আজাদ আসলে মিসাইল মানে তিনি আসলে ওগুলো নিয়েই কাজ করছেন কাইন্ড অফ, ভারতের পারমাণবিক কিছু জিনিসের সাথেও তিনি জড়িত ছিলেন। সো আসলে তিনি খারাপ বা ভয়াবহ দিকটা দেখছেন, সুতরাং তিনি আসলে চাচ্ছেন না সারা পৃথিবী আসলে ওই যে নিউক্লিয়ার এনার্জি এদিকে শিফট করুক, এগুলো একটা বাজে দিক আছে। তিনি কিন্তু অন্যদিকে শিফট করতে চাচ্ছেন, ক্লিন গ্রিন এনার্জি, সোলার এনার্জি, ওয়াইন্ড এনার্জি, টাইডাল ওয়েভ এনার্জি, এই দিকটা। তো এটাই ছিল তার কথাটা আর কি। আচ্ছা, আমরা এইচ নাম্বার কোশ্চেনটায় যাই। হোয়াট ডিড মিস্টার কালাম সাজেস্ট অ্যাবাউট ওয়াটার ফর ফিউচার জেনারেশন? দেখেন আমরা যদি ইয়াটায় যাই ফিউচার জেনারেশন নিয়ে, আচ্ছা তার একটা মূল কথা ছিল যে সারা পৃথিবীতে যে ওয়াটার ক্রাইসিস, এই ওয়াটার ক্রাইসিসের জন্য তিনি বেশ কিছু মানে কথা বলছেন, যে কথাগুলোর যদি নির্দেশ আমি দেখি ফিউচার জেনারেশনের জন্য, সেটার মধ্যে উল্লেখযোগ্য আছে ধরেন যে রিলোকেট দ্য ওয়াটার সাপ্লাই গুলো আসলে অন্যদিকে নিয়ে যাওয়া, মানে আমাদের ওয়াটারের যে সাপ্লাই গুলা এটা আসলে এমন ভাবে সাপ্লাই দেওয়া আছে যেটা আসলে সবার নিড পূরণ করতে পারতেছে না, এটা রিলোকেশন করা দরকার। তারপর নতুন নতুন ওয়াটার সোর্স খোঁজা দরকার, ফাইন্ড নিউ ওয়াটার সোর্সেস। তারপর ওয়াটারের যে কনজাম্পশন, আমরা কিন্তু অনেক বাজে খরচা করি, যেটা দরকার নেই সেটা ব্যবহার করি। সো এটা হইতে পারে রিডিউস দ্য ওয়াটার কনজাম্পশন, মানে এমন ভাবে কমাবো যেটা আসলে আমাদের জন্য সহজ হবে ওয়াটারের চাহিদার যোগানের মধ্যে একটা সংযোগ করা। তারপর আরেকটা তিনি কথা বলছেন কিন্তু রিউজ দ্য ওয়াটার, মানে ওয়াটারের বারবার যে আমরা কি করি, আমরা ওই যে আমাদের যে পানির প্ল্যান্ট গুলো আছে সেগুলো কিন্তু আমরা ওয়াটারটা রিউজ করি, ওয়াটারটা নতুন করে আবার রিমোডিফিকেশন করি, এটা বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে। তো এইটার কথাও তিনি কিন্তু বলছেন, যে চারটা কথা বলছে কিন্তু ফোর ফোল্ড, খেয়াল করুন এখানে আমরা দাগাইছি কিন্তু ফোর ফোল্ড পাথ, যার মধ্যে রিডিস্ট্রিবিউশনের কথা আছে, নিউ সোর্সের কথা আছে, ডিমান্ড কমানোর কথা আছে। ডিমান্ড কমানোর কথা বলতে আসলে বোঝাচ্ছে যে আপনি নষ্ট যেন না করি আমরা বেশি, আর একটা রিসাইকেল করা, ঠিক আছে? এই চারটাই আপনি দিবেন, কিন্তু রিইউজ দিতে পারেন, রিসাইকেলের জায়গায় রিইউজ শব্দটি ইউজ করতে পারেন, হ্যাঁ, মানে জিনিস একই বুঝাইল। তো এরকম আর কি কয়েকটা ওয়ার্ড এদিক সেদিক করতে পারেন, কিন্তু মূল ভাবটা একই থাকবে, ঠিক আছে? মূল ভাব চেঞ্জ হওয়া যাবে না। রিসাইকেল করেও আমার টিচার যেটা বুঝবে, রিইউজ শুনেও সেটাও বুঝবে, এরকম আর কি, ঠিক আছে? জিনিস একই থাকবে। ওকে, এরপরে গেলেন হোয়াট নলেজ হ্যাভ ইউ হ্যাড অ্যাবাউট গ্রিন এনার্জি? একটা কোশ্চেন আছে, দেখেন কোশ্চেনটা হচ্ছে এটা যে হোয়াট নলেজ হ্যাভ ইউ হ্যাড অ্যাবাউট গ্রিন এনার্জি বা সবুজ জ্বালানি, সেটি সম্পর্কে আপনার কি আইডিয়া গ্রো করছে এই প্যাসেজটা পড়ে? তো আপনি বলতে পারেন যে গ্রিন এনার্জি মানে আসলে রিনিউয়েবল এনার্জির কথা বলা হচ্ছে, গ্রিন আর রিনিউয়েবল এই দুইটা সমান। কথাটা এইভাবে বলতে পারেন যে গ্রিন এনার্জি ইজ এনি এনার্জি টাইপ that is generated from natural resources such as sunlight, wind or water. Sunlight, wind, water or waste থেকে অনেক কিন্তু আমার এনার্জি উৎপন্ন করা সম্ভব, বিদ্যুৎ। এরপরে লাইনটা দিতে পারেন এরকম, the key with this energy resources is that they don't harm the environment through factors such as releasing greenhouse gases or any kind of poisonous gases. মানে এই ধরনের গ্রিন এনার্জি উৎপন্ন করতে এমন কোনো গ্যাস, এমন কোনো পদার্থ উৎপন্ন হয় না যেটা পরিবেশের এক ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো এই কথাটাই আপনার বাংলার কথাটাই আপনি ইংলিশে বললেন। আরেকটা লাইন আপনি বলতে পারেন যে দ্য গ্রিন এনার্জি সোর্সেস আর কারেন্টলি র্যাঙ্কড অ্যাজ ভেরি নন এফিশিয়েন্ট, মানে এখন যে গ্রিন এনার্জি গুলো আছে এগুলা খুব একটা মানে এফিশিয়েন্ট না, ঠিক আছে? এবং কয়েকটা নামও দিতে পারেন যে ওয়াইন্ড এনার্জি, জিওথার্মাল, হাইড্রো পাওয়ার, নিউক্লিয়ার, সোলার পাওয়ার, এই কয়েকটা আপনি দিতে পারেন। দিস আর দ্য টাইপস অফ গ্রিন এনার্জি। হ্যাঁ, এখানে যেমন আছে কয়েকটা আছে, সবগুলা নাই, আপনি কয়েকটা দিতে পারেন। সো এইটাই আর কি, গ্রিন এনার্জি কাকে বলে, গ্রিন এনার্জি কেন গ্রিন এনার্জি, আর গ্রিন এনার্জির কয়েকটা নাম, এই তিনটা লাইন দিয়ে যখন দিবেন এবং এগুলো যখন কমপ্লেক্স লাইন হবে, মোটামুটি 5 লাইনের মতো হয়ে যাবে, মোটামুটি দেখবেন যে হাফ পেজের কাছাকাছি দাঁড়াবে। বা টার্গেট করবেন না যে হাফ পেজ, আপনি অবশ্যই প্রাসঙ্গিক থাকবেন, নাহলে কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যাবে। ওকে, এরপরে লাস্ট যে 10 নম্বর কোশ্চেনটা, সাজেস্ট এ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ।
এই প্যাসেজটা একটা ভালো টাইটেল আপনি দিতে চান। এখন পুরো প্যাসেজটা পড়ে আপনাদের এক একজনের এক এক রকম মনে হতে পারে, তাই না? এটি স্বাভাবিক, সবার একরকম মনে হবে। ঠিক আছে, আমি একটা মানে সাজেস্ট করতে পারি, যেটা আপনারা অন্যটাও দিতে পারেন, কারণ এই কোশ্চেনটা আসলে এক একজনের এক এক রকম হইতে পারে, বাট মোরাললেস কাছাকাছি হবে, কিন্তু খুব দূরে যাবে না সবার। ঠিক আছে, হইতে পারে যে আসলে এই প্যাসেজটা কি করা হয়েছে বলেন তো। এই প্যাসেজটা একই সাথে আমার ফিউচার এনার্জি ক্রাইসিস নিয়ে বলা হয়েছে, আপনি সেরকম টাইটেল দিতে পারেন। হ্যাঁ, দ্য ফিউচার সলিউশন অফ দ্য ওয়ার্ল্ড এনার্জি ক্রাইসিস, এটা হতে পারে। অথবা দেখেন পুরো প্যাসেজটা আসলে আবুল, হ্যাঁ ওই লেকচার এন্টাইটেল তো একটা দেওয়া আছে, যেমন ভিশন ফর দ্য গ্লোবাল স্পেস কমিউনিটি। না না, হ্যাঁ আমি বুঝছি আপনি যেটা বলতেছেন এইটা হইছে ঘুরাই পেঁচে লিখতে পারি কিনা এটা। আপনি লিখতে পারেন, মানে লিখতে পারেন না ব্যাপারটা এমন না, বাট আমি বলবো কি, এইটা ঘুরে পেঁচে লিখলে স্যার বুঝবে যে আপনি এই বেশি ঝামেলায় যান নাই, আপনি প্রথম 3 লাইন 4 লাইন 5 লাইনের মধ্যে যেটা পাইছেন ওই জায়গা থেকে কিছু একটা লিখছেন। সো এটা লিখতে পারেন, সমস্যা নেই। প্রসপারাস হ্যাপি এন্ড সিকিউর প্ল্যানেট আর্থ লেখেন, কোনো সমস্যা নেই, কিন্তু একদম কাছাকাছি লিখেন না খুব বেশি। তাহলে স্যার ভাববে যে আপনি ওই তার যে ইয়াটা বাণীটা, ওই বাণীটাই বুঝছেন যে পুরা প্যাসেজটা অ্যাবাউট, কারণ প্যাসেজটাই শুধুমাত্র বাণী বলেন, আরো কিছু ফিলোসফিক্যাল দিকে চলে আসছে। সো আপনি এটা বলতে পারেন যে কোয়েস্ট ফর এ হ্যাপি প্রসপারাস এন্ড সিকিউর প্ল্যানেট আর্থ বলতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, তো আমি বলবো যে এটা এক একজন এক এক রকম লিখবেন, এই জায়গাটা আমি ফিক্স করে দিলে সমস্যা। তো টুয়ার্ডস এ গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জি ওয়ার্ল্ড, এরকমও দিতে পারেন। টুয়ার্ডস এ ওয়ার্ল্ড অফ গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জি, এরকম দিতে পারেন। হ্যাঁ, এনার্জি ক্রাইসিস, এরপরে একটা কলম দিতে পারেন, টুয়ার্ডস এ গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জি বেসড ওয়ার্ল্ড, এরকমও দিতে পারেন। মানে ব্যাপারটা কি বুঝছেন, যে আমি সবসময় করতাম যেটা, যে টাইটেলটা এরকম লিখতাম, আপনাদের দেখায় টাইটেলটা এইভাবে লিখতাম, এইটা একটা কিছু লিখতাম 2 লাইন 2 ওয়ার্ডের, এরপর পুরো একটা লাইন লিখতাম। হ্যাঁ, এরকম হইতে পারে। আহ ফিউচার এনার্জি ক্রাইসিস, এরপরে এই যে কোলনটা টুয়ার্ডস এ গ্রিন এনার্জি বেসড প্ল্যানেট। আমি এরকম দিতাম অনেক সময়, এবং এইটাও অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, এখানে 3টা ওয়ার্ড দিবেন, যেটা আসলে শেষ হবে না, এরপরে একটা কোলন দিয়ে টুয়ার্ডস এ গ্রিন এনার্জি বেসড প্ল্যানেট, এইটাও টাইটেল হইতে পারে। মানে আমি আপনাদের একটা এক্সট্রা দেখাইলাম ডাইমেনশন, একটা এক্সট্রা ডাইমেনশন দেখাইলাম, আমি এরকম দিয়ে আসছি, কোনো জায়গায় আমার কাটে নাই। অনেক সময় এরকম থাকে, আপনারা দেখবেন যে ইদানিং যে পোস্ট গুলা বিভিন্ন সেমিনারে পাঠ করা হয়, সেগুলো কিন্তু এইভাবে লেখা হয়। তো আপনার তো মানে ওইটাই একটা টার্গেট ছিল, যে আপনি যে লেখাটা এখানে পড়লেন সেটা একটা ভালো টাইটেল দিয়ে আপনি উপস্থাপন করলেন। সো এরকমও দিতে পারেন। আমি একটা কথার কথা একটা উদাহরণ দিলাম, ঠিক আছে, এটা দিতে হবে এমন না, আপনি একটা লাইনও দেন সুন্দর, সেটাও হবে রিস্ক না নিতে চাইলে। আর রিস্ক নিয়ে এরকম দিলেও থাকবে না, কি সমস্যা নেই। ওকে, আমি 10টা কোশ্চেন আপনাদের হ্যাঁ হ্যাঁ বলেন। টাইটেলের ক্ষেত্রে যে প্রশ্নটার অ্যান্সার করতে হবে, তো এখানে কামরুল ভাই বলছিলেন একটু ভূমিকা দেওয়ার জন্য, লাইক the title of the passage may differ to readers. হ্যাঁ, এটা তো লিখবেন, এটা আমি আলাদা করে বলি নাই, কিন্তু এটা তো আপনি লিখবেনই। আমি এটা আপনার শিখাইলাম যে মানে টাইটেলটা কিভাবে নেবেন, ওই লাইনটা তো আপনি অবশ্যই লিখবেনই। সুইটেবল টাইটেল অফ দিস প্যাসেজ, এরকম টাইপের তো লিখবেনই, এটা আলাদা করে আমি আর বলি নাই। মানে এটা বাই ডিফল্ট আপনারা বোঝার কথা। মানে আমি পুরা ওইটা বলি নাই, পুরা একদম ফুল লাইনটা, আমি মূল জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে টাইটেলটা কি দিতে পারে। ঠিক আছে, ওটা দিবেনই, ওটা তো না দেওয়ার কিছু নেই। ওকে, 10টা কোশ্চেন আমি চেষ্টা করছি যে ইন ডেপথে বোঝানোর, কিন্তু আসলে কি আপনি প্র্যাকটিস যদি না করেন আরো 2-3টা, তাহলে হবে না। মানে এগুলো জাস্ট একটা রাফ আইডিয়া দেওয়া, আপনাদের ভয়টা কমানো। সবাই ছোটবেলা থেকে প্যাসেজ পড়েন, ছোটবেলা থেকে এই কোশ্চেনের অ্যান্সার করে আসছেন, 9-10-এ দিচ্ছেন, একাদশ দ্বাদশে দিচ্ছেন। সো আলটিমেটলি জিনিসটা হচ্ছে আপনার ভয়টা আবার কমানো, যে না আগে যা পড়ে আসছেন আপনি ঠিক ছিলেন, সমস্যা নাই, ভয় পাবেন না। ছোটখাটো কিছু ট্রিক্স অ্যান্ড সিম্বলস আপনাদের দিলাম। ভাই পোলাপান অনেক চালাক, বুঝছেন? পোলাপান হচ্ছে আমি যেটা বলছি এটা আপনার কাছ থেকে ভেরিফাই করে নিল। না ভাই, এটা হলো আমি বিপদে পড়ে যাই, আপনি বললে আসলে আমি তখন মনে পড়ে যায়, না আসলে তো ভাইয়ের কাছে শিখছিলাম এইটাই। সো আলটিমেটলি
মানে ভাই আপনি যেটা বলছেন এটা ঠিকই, ওইটাই ঠিক, মানে আমি বলছি ওইটাই, আমি যেটা বুঝাচ্ছি ওই একই, মানে জিনিস হ্যাঁ একই। আপনি তো জিনিসটাই বলছেন যে কিভাবে লিখতে হবে জিনিসটা। জিনিসটাই বলছি আর কি, ওই আর কি। ওরা আবার ভেরিফাই হয়ে নিল যে কামরুল ভাই যেটা বলছে তাহলে এটা কি লিখবো নাকি আপনি যেটা বলছেন এটা লিখবো। আচ্ছা আচ্ছা, না না না, মানে একই চালাক হয়ে জিনিস তো গেছে একই, পোলাপান। একই বুঝাচ্ছি আর কি। অনেক কিছু আছে যে বাই ডিফল্ট ভাবি যে ওরা আসলে রিটার্ন দিচ্ছে, তো আমাদের হচ্ছে কি আমাদের হচ্ছে আমরা যারা আপনাদের ক্লাস নেই, আমাদের হচ্ছে বাংলা বলেন ইংলিশ বলেন যা বলেন আমাদের পড়ার স্টাইল সবার একই, এজন্যই আমরা একসাথে, বুঝতে পারছেন? সেটাই ভাই, মানে আমাদের মূল তো একই, মানে জাস্ট মানে একই আর কি ভাই। তো আলটিমেটলি এই পর্যন্ত কোশ্চেনটা ছিল। আর এই যে সামারি অফ দ্য প্যাসেজ উইথ 100 ওয়ার্ডস, এটা আপনাদের একটা এইচডব্লিউ থাকবে, সবাই একটা সামারি লিখে আমাকে সেন্ড করবেন। এখন সামারি কিভাবে লিখতে হয়, আসলে সামারি বিষয়টা কি জানেন, অনেকে ভাবে যে সামারি বিষয়টা আমার এক পাতা লিখতে হবে, না, সামারি বিষয়টা হচ্ছে আপনি যত ছোট করে লিখতে পারেন। এই জায়গাটা হচ্ছে একটা ট্রিক্স, একটা 20 মার্ক বা 15 মার্কের লেখা, এই জায়গায় আপনারা একটা সুযোগ দেয় যে ভাই তুই কিছু টাইম বাঁচা, এই জায়গায় কেউ বেশি টাইম নিতে চেষ্টা করবেন না। মানে আপনি যদি ভাবেন যে এক পেজ লিখতেই হবে, তাহলে কিন্তু বোকামি করছেন। সামারি মানে হয়েছে জাস্ট সামারি, মানে আপনি জাস্ট চোখ বন্ধ করে ভাববেন যে টোটাল প্যাসেজটা আমি 5-7 লাইনে কিভাবে লিখতে পারি, টোটাল প্যাসেজের মূল জিস্টটা, মূল জিস্ট, ঠিক আছে? এখানে কারো ইয়ে আসবে না, মানে কি বলে যে ইনভার্টেড কমার মধ্যে কোনো কথা আসবে না, উনি এইটা বলছেন উনি ওইটা বলছেন এরকম কিছু আসবে না। আপনি মোটামুটি প্যাসেজটা সম্পর্কে আপনি কি ভাবেন একজন শ্রোতা হিসেবে, যে আমি আসলে এই প্যাসেজটা সম্পর্কে এইটা ভাবি, যে প্যাসেজটা আসলে এই দিকগুলো কভার করছে। এবং বাজিং ওয়ার্ড গুলো জানি থাকে, মানে প্যাসেজের মূল ভিত্তিগুলো, যেমন এই প্যাসেজের মূল ভিত্তিগুলো ছিল যে এনার্জি ক্রাইসিস, তারপর বাজিং ওয়ার্ড গুলো আমি বলছি, এনার্জি ক্রাইসিস, তারপর ক্লিন এনার্জি, নিউক্লিয়ার পাওয়ার, ওয়াটার সিকিউরিটি, প্রসপারাস ওয়ার্ল্ড, প্ল্যানেট, এই জিনিসগুলো চলে আসবে। কিন্তু ব্যাপারটা কি বুঝতে পারছেন কিনা, বাজিং ওয়ার্ড গুলো যখনই একজন যিনি খাতা দেখেন, তিনি যখনই পাবেন আপনার পুরো সামারির মধ্যে, তিনি বুঝবেন যে না অনেক কিছু সে কভার করে গেছে। অনেক ক্ষেত্রে সামারি কিন্তু পড়ে না, পরে বলতে আর কি হালকা ভাবে টাচ করে যায়, বাজিং ওয়ার্ড গুলো তার মাথায় থেকে যায় যে না ছেলেটা বা মেয়েটা এই ওয়ার্ড গুলো দিয়ে লিখতে, বোঝা যাচ্ছে যে মেসেজের বিষয়গুলো সারবস্তু আছে। সো অবশ্যই আপনি মেসেজটা বুঝে সামারি করবেন 5 থেকে 7 লাইনে, খুব বেশি দরকার নেই, হাফ পেজ বা হাফ পেজ একটু ক্রস করতে পারে, নর্মালি হাফ পেজ ক্রস করবেই, যেহেতু অনেক বড় একটা প্যাসেজ, সামারিটা লিখতে হাফ পেজ একটু ক্রস করবে। কিন্তু কোনো সময় ওই পাতা ভরানোর ট্রাই করবেন না সামারিতে, আপনি চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব অ্যান্সারটা করে যাই, এবং ওতেই মার্কস উঠবে। আপনি বেশি দিতে গেলে মার্কস কমা শুরু করবে, সামারিতে বেশি লিখতে গেলে মার্কস কমা শুরু করবে। আপনাদের প্রতি এখানে যারা ক্লাসটা করছেন তাদের হোমওয়ার্ক, আমাকে সবাই সামারিটা লিখে আপনারা সবাই আমাকে সেন্ড করবেন। আমার আইডি তো এখানে দেওয়াই আছে, সামিউল আজম, আপনারা প্রত্যেকে সেন্ড করবেন, এবং প্রত্যেকেরটা আমি যখন মেসেজে দেখবো আমি হয়তো একটু সাজেস্ট করতে পারবো যে আপনার সামারির এই দিকটা মিস গেছে। আমি একটা সামারি আপনাদের বলতে পারি, বাট সেটা আমি বলছি না, আমি এটা এখানে সামিল ভাইয়ের সাথে একটু এড করে দেই, হ্যাঁ প্লিজ। সামারিটা সবসময় ফ্রেশ পেজে লিখবেন, কখনো একটা প্রশ্নের উত্তর হয়তো একটু শেষ হয়েছে তারপরে সামারি লিখে দিবেন, এরকম না, একদম ফ্রেশ পেজে, জাস্ট ওই পেজে শুধু সামারি থাকবে আর কিছুই থাকবে না, বুঝতে পারছেন? রাইট রাইট, এটা আমি বলতে করে গেছিলাম, এক পেজে লেখা ট্রাই করবেন। আগের পেজ যদি ফাঁকা থাকে সমস্যা নেই, মানে পরের পেজে চলে গেলে আপনার কেউ মারবে না, সমস্যা নেই। তো এই ছিল আজকের মোটামুটি আমাদের প্যাসেজ বেসড একটা পড়াশোনা। ও এই ক্লাস কামরুল ভাই নিছে, দুজনের কথার মধ্যে প্যাসেজের হচ্ছে এই নিয়ে 3টা ক্লাস হইলো, একটা আমি নিছি, 3টা ক্লাস। মানে এটা হচ্ছে মানে ভ্যারাইটি আনছি প্যাসেজে, একটা আমি নিছি, একটা আজমান ভাইকে দিছি, একটা আপনি নিছেন, বুঝছেন? ওকে ভাই, ওদের মনে প্যাসেজে আরো 2টা ক্লাস হবে, তো আরো 2জন মেন্টর এরকম এড করব আমরা। ওকে 5টা মেন্টরের টেকনিক গুলা শিখবেন, তাহলে পরীক্ষার হলে কোনো না কোনো একটা টেকনিক, অথবা 5 জনের মিলিত টেকনিক আপনি ইউজ করতে পারবেন। দেখেন আমরা মোটামুটি একই রকম পড়াশোনা করছি, একই বিসিএস আমরা ক্যাডার, এবং একই সাথে আমরা ধরেন এই ভিক্টরস আপনাদের পড়ানো শুরু করছি। সো দেখবেন কাছাকাছি, হয়তো একজনের সাথে আরেকজনের 1 ওয়ার্ড 2 ওয়ার্ড অমিল হবে, যে কারণেই আমরা আসলে আলাদা মানুষ। সো ওইটাকে বেশি বড় করে দেখবেন না, ঠিক আছে? দেখা যাবে আপনি যখন লিখবেন আপনি একটা আলাদা স্টাইল ফলো করতেছেন, দ্যাটস ওয়াই আমরা সবাই এইভাবে ইউনিক হয়ে উঠি। সো কোনো প্যারা নাই, বেশি টেনশন করবেন না এগুলো লেখার সময়, ঠিক আছে? লিখে শেষ করাটা একটা বড় বিষয়। তবে সঠিকভাবে লেখার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা যেন বানান ভুল না করেন, ঠিক আছে? বানান যদি ভুল করেন, স্পেলিং, সাথে সাথে যিনি খাতা দেখেন তার মেজাজটা খারাপ হয়ে যায়, সে ভাবে যে আপনার বেসিকই ঠিক নেই, ছোটবেলা থেকে আপনার স্পেলিং এ কেউ শিখায় নাই। আপনি গ্রামার রুলে যদি ভুল করেন শেষ, আপনি যত ভালো লেখেন কোনো লাভ নাই, ঠিক আছে? স্যার বলবে ও গ্রামারই শিখে নাই, ও যত চিল্লাপাল্লা করুক লাভ কি।
স্পেলিং গ্রামার এই দুইটা জিনিস কোনো সময় ভুল করবেন না। আপনি ভালো লেখেন, খারাপ লেখেন, কোয়ালিটিফুল লেখেন, নন কোয়ালিটিফুল লেখেন, স্পেলিং গ্রামার কোনো সময় ভুল করা যাবে না, ঠিক আছে? আর খাতাটা একটু বোঝা যায় যাতে এরকম লিখবেন, ঠিক আছে? থিঙ্কিং শব্দটা যদি এইভাবে লেখেন, হ্যাঁ আমার মতো, তাহলে কিন্তু খবর আছে, স্যার মানে বিরক্ত হয়ে খাতা দেখবে না। একটু মোটামুটি পরিষ্কার লিখবেন। তো তিনটা জিনিস, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্নতা, স্পেলিং আর গ্রামার, এইটা মাস্ট ঠিক রাখবেন। এরপরে যা করেন করবেন, ঠিক আছে? এই বেসিক গুলা যদি ভুল করেন তাহলে কিন্তু যত ভালো লেখেন কোনো লাভ নাই। ওকে, এই ছিল। টাইমের দিকে খেয়াল রাখবেন। আর সবাই আমাকে এখানে যারা ক্লাস করলেন অবশ্যই মেসেজটার একটা সারাংশ আমার সেন্ড করবেন, হ্যাঁ? জাস্ট মূল মূল জায়গাগুলো আপনি যেটা করতে পারেন, প্রথম 4 লাইন পড়ে একটু ভাবলেন যে 1 লাইনে কিভাবে আনা যায়, পরের 4 লাইন পড়লেন। এখানে যদি 50 লাইন থাকে তাহলে সেখানে দেখেন 4 লাইন করে আপনি প্রায় 10 লাইনের মতো পাইলেন। তো মোটামুটি 1 পেজের অর্ধেক হয়ে যাবে, সুন্দর সুন্দর একটা ইয়া হয়ে যাবে। তো এরকম চিন্তা করতে পারেন, প্রথম 4-5 লাইন পরে চোখ বন্ধ করবেন, ভাবলেন 4-5 লাইন কিভাবে আপনি একটা লাইনে আনতে পারেন বা মূল ভাবটা কিভাবে উঠিয়ে আনতে পারেন, এরকম 5 লাইন করে আপনি আগাইলেন। এটা একটা টেকনিক হইতে পারে সারাংশের, যাদের আর কি একটু সমস্যা হয়। নর্মালি আমি সবসময় চোখ বন্ধ করে ভাবতাম কি পড়ছি এতক্ষণ, তারপরে লিখতাম। কিন্তু আপনারা যদি একটু আরো বেশি কশাস হন তাহলে এরকম 5 লাইন চিন্তা করে আপনি লিখতে পারেন সারাংশ। এটাও আরেকটা টেকনিক। সো এই ছিল আজকের ক্লাস। কামরুল ভাই, আপনার কি এখন ক্লাস আছে ভাই? তাহলে আমি আমার কোনো ক্লাস নাই ভাই, শেষ করে দিই। ওকে ভাই, ওদের প্রতি আপনার যদি কোনো আর একটা বিশেষ পরামর্শ ভাই থাকে? ওদের প্রতি বিশেষ পরামর্শ কি, একটা জিনিস হচ্ছে কি, মানে ওদের প্রতি একটা পরামর্শ হচ্ছে যে দেখেন, আপনারা যদি অন্য কোনো কোচিং এ ভর্তি হইতেন এরকম ক্যাডারদের সান্নিধ্য কিন্তু পাইতেন না আসলে। কারণ কোনো কোচিং এ যেসব ক্যাডাররা ক্লাস নেন ওরা ক্লাস নিয়ে এসেই শেষ। এরপরে কোচিং এ স্টুডেন্ট পড়লো কিনা, পরীক্ষা দিল কিনা, এটা ওনাদের হেডেক না। এখানে আমাদের প্রত্যেকটা মেন্টরি হেডেক যে আপনারা ক্লাস করতেছেন কিনা, পরীক্ষা দিতেছেন কিনা, পড়তেছেন কিনা, এবং আমাদের সাথে সরাসরি কথা বলার সুযোগও পাচ্ছেন। তো এটা মনে করেন একটা আপনার অপরচুনিটিও। সো এই অপরচুনিটিটাকে কখনো মিস ইউজ করবেন না, বুঝছেন? অপরচুনিটি যে মিস ইউজ করেন সেটা হচ্ছে আপনার জন্য বেড লাক। কেন বেড লাক? হয়তো পরবর্তীতে আপনি মানে তাদের কাছে অ্যাক্সেসটা নাও পেতে পারেন। এজন্য যতটুকু অপরচুনিটি আছে সেই অপরচুনিটির মধ্যে থেকেই হচ্ছে আপনাকে মানে সুবিধাটুকু আদায় করে নিতে হবে। আর যারা হচ্ছে জ্ঞানী তারা হচ্ছে আমার কথার মিনিংটা বুঝে গেছেন অলরেডি। আমি ভাইকে বুঝছেন, আমি তারা বেশি বুঝছেন। আমি বুঝতে পারছি ভাই। তো আপনাদের প্রতি একটা পরামর্শ থাকবে যে আমরা চেষ্টা করি আপনাদেরকে ধরে ধরে বোঝানোর, এবং একই সাথে চেষ্টা করি আপনাদের প্রতি একটা থাকে যে আপনারা কি করতেছেন, এটা নিয়ে আমাদের খুব টেনশন থাকে যে খালি এই ক্লাস একটা কিনলেন, একটা প্যাকেজ কিনলেন, মানে কোনোভাবে অ্যাটেন্ড করে চলে গেলেন, জীবনে আপনার কোনো কন্ট্রিবিউশন থাকলো না। এটা আমাদের কাছে ভালো লাগে না। তো আপনারা একটু ক্লাস করবেন। হ্যাঁ, আমরা ক্লাসে থাকলে কিছু না কিছু শেখা হয়। আপনি যদি একই জিনিস 2বার রিপিটও হয়, কিছু না কিছু নতুন জিনিস চলে আসে, সবসময় মনে রাখবেন। তো আপনারা ক্লাস করবেন, চেষ্টা করবেন নিজের ভালোটা নিজে বুঝতে। হ্যাঁ, কারো দিকে তাকায় থাকবেন না, কে ক্লাস করে কে ক্লাস করে না, কয়জন ক্লাসে আসলো, এটা কোনো ম্যাটার না। আপনি ক্লাস করবেন এবং এভাবেই আপনি চেষ্টা করবেন শতভাগটা নিতে। আমরা যতটুকু দিই তার শতভাগটা নেন। সো এটাই ভাই, আর কিছু বলার নেই। আপনি আপনার অনুমতি নিয়ে ভাই শেষ করে দিতে চাই তাহলে ক্লাস। ভাই শেষ করে দাও, তুই চোরাঙ্গা না? আমার একটা হ্যাঁ প্রশ্ন ভাই, ছিল। হ্যাঁ প্লিজ করেন। আমি যখন প্যাসেজ সলভ করতে যাই তখন হচ্ছে প্যাসেজ পড়ার পর বা কোশ্চেন পড়ার পর কোশ্চেনের অ্যান্সারটা কোথায় প্যাসেজে সেটা আমি খুঁজে পাই এবং মনে মনে বুঝতে পাই যে এখান থেকে অ্যান্সারটা লিখতে হবে, কিন্তু যখন প্যারাফ্রেজ করে লিখতে যায় তখন হচ্ছে হাত আটকে যায়, অনেক টাইম চলে যায়। এই জিনিসটা কিভাবে আয়ত্ত করা যায়? আচ্ছা, এইটা প্র্যাকটিস আর কিছু না। আপনি আরো কয়েকবার আরো কিছু প্যাসেজ প্র্যাকটিস করেন, চলে আসবে। মানে জিনিসটা এমন যে প্রথম যখন প্যারাফ্রেজ করতে যাবেন আপনি ওয়ার্ড খুঁজে পান না যে এইটার বদলে কি বসাবো, বা জটিল হয়ে যাচ্ছে কিনা বিষয়টা, অন্যদিকে চলে যাচ্ছে কিনা। তো বেশি প্যারা লাগলে খুব বেশি গভীর প্যারাফ্রেজে যাওয়ার দরকার নেই। আপনার তো শেষ করতে হবে। আপনি যদি কলম হাতে নিয়ে বসে থাকেন, সময় চলে গেল, আপনি আরো মানে হতবুদ্ধিকর অবস্থায় পড়বেন, ঠিক আছে? সো প্যারাফ্রেজ করবেন, ঠিক আছে, কিন্তু একদম মার কাট প্যারাফ্রেজ হইতে হবে এরকম না, ঠিক আছে? মূল বিষয়টা, মূল ভাবটা যদি এক থাকে, বানান ভুল, গ্রামার টামার সব ঠিক থাকলে মোটামুটি মার্কস চলে আসবে, ঠিক আছে? আর কামরুল ভাই প্লিজ অ্যাড করেন, আপনি এই কোশ্চেনটার অ্যান্সার দেন ভাই, আমি ছোট্ট একটু দিলাম। এটা হচ্ছে আপনার শুনেন, এটা বাই তো বলছে প্র্যাকটিস। আপনি হচ্ছে আপনার কাছে যদি বই না থাকে, কালকে যে এসএনএস বইটা কিনবেন, এসএনএস বইয়ে 30টা পেজেস আছে, 30টা পেজেস আগামী 30 দিন সলভ করবেন। আগামী 30 দিন সলভ করার পরে যদি সমস্যা সমাধান না হয় তাহলে আমাকে বলবেন। বুঝতে পারছেন? যদি আপনার এই জায়গাতে দুর্বলতা, সো বিসিএস রিটেনে হচ্ছে ভাই যে জায়গায় দুর্বলতা আছে সেই জায়গায় কাটাই উঠতে হবে, ঠিক আছে? সো এই জায়গায় 30টা পেজেস সলভ করার পর দেখবেন 10টা সলভ করার পর আপনার এই সমস্যাটা সমাধানই হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে আমি মানে হইতেছে না আমার দ্বারা, তা কি করবো আমি, হবে না,
আপনি ভুলভাল যা লিখতে চাই লিখেন, সমস্যা নাই, বাসায় প্র্যাকটিসের সময় ভুলভাল লিখতেই পারেন, কোনো সমস্যা নাই, লিখেন 30টা সলভ করেন অ্যাসুরেন্সের প্রসেস, দেখবেন যে হচ্ছে আপনি মানে 10টা সলভ করার পর আপনার এই সমস্যাটা পুরোপুরি সমাধান হয়ে গেছে। কারণ ওই 10 দিনে ওই 10টা সলভ করার পর আপনি বুঝে যাবেন ইংলিশ গ্রামার কিভাবে লিখতে হয়, কিভাবে প্যারাফ্রেজিং করতে হয়, আপনি নিজেই বুঝে যাবেন। কারণ প্রতিনিয়ত আপনার ডেভেলপমেন্ট হবে যখন প্র্যাকটিস করবেন আপনি। আর ইংলিশটা টোটালটাই প্র্যাকটিসের উপর, ইংলিশ কেউ আপনাকে শিখাতে পারবে না, শুধু দেখাই দিতে পারবে যে কিভাবে কি করতে হয়, কিন্তু বাকিটা করাটা হচ্ছে আপনার উপর। ঠিক আছে, বেশি বেশি প্র্যাকটিস করেন এটাতে, কারণ ইংলিশেই বেশিরভাগ স্টুডেন্ট ফেল করে, কিন্তু মনে রাখেন। ভাই শেষ করে দেন। ওকে, ঠিক আছে, আমরা আমাদের আজকের ক্লাস শেষ করছি। আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনি ব্যক্তিগতভাবে মেসেজ করবেন, আর সবাই অবশ্যই আমাকে সারাংশটা পাঠাবেন, আমি রিভিউ দেবো পার্সোনালি প্রত্যেকে যতদূর পারা যায়। ধন্যবাদ, বেস্ট অফ লাক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।